তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভাই ব্রাভ। অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগতম। আমরা বেসিক্যালি আমরা বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 কোষ বিভাজন এই অধ্যায়টা আমরা বেসিক্যালি আমরা প্রথম ক্লাসটা আমরা শুধুভাবে শেষ করে দিয়েছি। অ্যামাইটোসিস এবং মাইটোসিস এই দুইটা পার্ট আমরা শুধুভাবে শেষ করে দিয়েছি, ঠিক আছে না, ভার্সিটি বইটা থেকে। আজকে আমরা মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন এই পার্টটা আমরা ফুললি আমরা শেষ করে দেবো। দেন ওই লাস্ট পার্টে অল্প একটু কোর্সিং ওভার সম্পর্কে আলোচনা করছে। এই অধ্যায়টা এই দুইটা পার্ট আমরা সুন্দরভাবে শেষ করে আমরা অধ্যায়টা ক্লোজ করে দেবো, ঠিক আছে না। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে তোমরা ক্লাসটা করে নিবা। সুন্দরভাবে মনোযোগ সহকারে ক্লাসটা করলে হয়ে যাবে, আর বইটা সুন্দরভাবে নোট ডাউন করে নিবা। এতটুকু, এই দুইটা কাজ তোমার কাছ থেকে আমি আশা করি। সুতরাং তোমাদের করতে হবে, ঠিক আছে। আমরা চলে আসি, আমরা আমরা মেইন বইটা আগে সুন্দরভাবে আমরা পড়বো। দেন দেন আমরা একদম আমরা ভার্সিটি বইটা থেকে আমরা মেইন টপিকটা আমরা গো থ্রো করে আমরা এমসিকিউ সলিউশন চলে যাব। তো মায়োসিস বলছে, মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন বলছে। তো এখানে এই পার্টটাও এখানে হুবহু দেওয়া আছে, ঠিক আছে না। তো এখান থেকে পড়তে হবে আগে মেইন বইটা তোমাদের পড়াই দিই, আর একবার রিভিশন দিয়ে দিই। দেন আমরা বা ওই বইটাতে আমরা শিফট করতেছি। তো মায়োসিস, ঠিক আছে না, মায়োসিসকে কি বলা হয়? হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। তাহলে এখান থেকে এমনি ভাবে কোশ্চেন চলে আসবে যে হ্রাসমূলক কোষ বিভাজন আর একটা নামে কি ডাকানো হতে পারে? মায়োসিস কোষ বিভাজন নামে ডাকানো হতে পারে। মায়োসিস কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের জনন মাতৃক কোষে ঘটতে পারে, ঠিক আছে না। তাহলে এখান থেকে একটা কোশ্চেন চলে আসবে যে মায়োসিস কোষ কোথায় সম্পূর্ণ হতে পারে? ডিপ্লয়েড কোষে, ডিপ্লয়েড জীবে কোথায়? যে মাতৃকোষে সম্পূর্ণ হতে পারে। এবং হ্যাপ্লয়েড উদ্ভিদের কোথায় ঘটে? জাইগোটে ঘটতে পারে, ঠিক আছে না। এই বিভাজন প্রক্রিয়া উদ্ভিদের একটি জটিল পরিবর্তনের মাধ্যমে দুবার বিভক্ত হয়, এবং বিভক্ত ফলে চারটি কোষের ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকতে পারে? অর্ধেক থাকতে পারে। তাই আমরা সংখ্যা থেকে আমরা এতটুকু আমরা পড়ে নিতে পারি যে কোষ বিভাজন প্রক্রিয়া, ঠিক আছে না, নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয় তাদেরকে এবং হয় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় এবং ক্রোমোজোমযুক্ত 4টি আপত্য কোষ সৃষ্টি হয়, তাই কি বলা হয়? মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয় থাকে, ঠিক আছে না। এখান থেকে এতটুকু পড়ে নিব আমরা। এবং যে কোষ বিভাজন প্রক্রিয়া মাতৃকোষ থেকে 4টি আপত্য কোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাকে মায়োসিস কোষ বিভাজন বলে। তাহলে এখান থেকে এমনি কোশ্চেন চলে আসবে যে মায়োসিস কোষ বিভাজনকে কি নামে ডাকানো হতে পারে? মায়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন নামে ডাকা হয়, ঠিক আছে না। এখান থেকে আমরা এভাবে আমরা পড়ে নেব। এবং মায়োসিস কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের কোথায় ঘটতে পারে? মাতৃকোষে ঘটতে পারে। এবং হ্যাপ্লয়েড জীবের কোথায় ঘটতে পারে? জাইগোটে ঘটতে পারে। এখান থেকে এতটুকু আমরা পড়ে নিলাম, ঠিক আছে। এবং এই মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস কয়বার বিভাজিত হতে পারে? দুইবার বিভাজিত হয়। এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হতে পারে, এবং ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? অর্ধেক হয়। এবং ক্রোমোজোমযুক্ত কতটি আপত্য কোষের সৃষ্টি হতে পারে? 4টি আপত্য কোষের সৃষ্টি হতে পারে। তাই কি বলা হয়? মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। নরমালি ভাবে এভাবে এখান থেকে কোশ্চেন চলে আসবে। তো নেক্সট আমরা চলে আসি, নেক্সট পেজে আমরা চলে আসি। এখান থেকে এতটুকু পড়তে হবে। আবিষ্কারটা কে করছেন? অর্থাৎ বেন্ডিন, ঠিক আছে না। বেন্ডিন এবং হাউসার তোমার কি অ্যাসকারিস কৃমির গ্যামেট হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। এখান থেকে এতটুকু পড়ব আমরা। এবং স্ট্রাসবুর্গার মানে 1888 সালে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। এগুলো টুকটাক আসে, ঠিক আছে না, এগুলো টুকটাক আসে, সুন্দরভাবে পড়ে নিলে হয়ে যাবে। আর অপরদিকে মুর এবং ফার্মার, ঠিক আছে না, মুর এবং ফার্মার সর্বপ্রথম হ্রাসমূলক কোষ বিভাজন কে মায়োসিস নামে অভিহিত করেছেন। এতটুকু পড়লে হয়ে যাবে। এখান থেকে কোশ্চেন চলে আসবে মুর এবং ফার্মার কি বলেছেন? মায়োসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলেছেন, ঠিক আছে না। এবং বোভেরি সর্বপ্রথম গোলকেমির রাউন্ড ওয়ার্ম যাকে বলা হয় জননাঙ্গে মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। পরবর্তীতে গ্রিক মূলের শব্দে এর নাম দেওয়া হয়েছে মায়োসিস প্রক্রিয়া দেওয়া হতে পারে, ঠিক আছে না। এই মায়োসিস প্রক্রিয়াটা কোথায় হতে পারে? মায়োসিস সর্বদা জননমাতৃক কোষে সম্পূর্ণ হয়, এই কথাটা ইম্পর্টেন্ট। আর কখনো দৈহিক কোষে হয় না। সর্বদা তোমার কি ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হতে পারে, অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম বিদ্যমান থাকলে এটাকে বলা হয় ডিপ্লয়েড কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ নিম্নশ্রেণী হ্যাপ্লয়েড জীবের মায়োসিস হয় নিষেকের পর এবং জাইগোটে। আর উচ্চশ্রেণী ডিপ্লোটে জীব মায়োসিস হয় নিষেকের পূর্বের জন্মাত্রিক কোষে সম্পূর্ণ হতে পারে, ঠিক আছে না। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে সুন্দরভাবে তোমরা মানে এভাবে পড়লে হয়ে যাবে। এখান থেকে বর্জ্যভাবে এভাবে কোশ্চেন চলে আসবে যে মায়োসিস কোথায় ঘটতে পারে? মায়োসিসটা মাতৃকোষে সম্পূর্ণ হতে পারে, ঠিক আছে না। এবং নিম্নশ্রেণী হ্যাপ্লয়েড জীবের মায়োসিস সম্পূর্ণ হয় নিষেকের পর, এবং উচ্চশ্রেণী ডিপ্লয়েড জীবের মায়োসিস সম্পূর্ণ হয় নিষেকের পূর্বে সম্পূর্ণ হতে পারে, ঠিক আছে না। হ্যাপ্লয়েডের ক্ষেত্রে পরেই, আর ডিপ্লয়েড ক্ষেত্রে পূর্বে হতে পারে। এখান থেকে এভাবে কোশ্চেন চলে আসবে যে বেন্ডিন এবং হাউসার অ্যাসকারিস কৃমির
হ্যাপ্লয়েড, ঠিক আছে না? হ্যাপ্লয়েড মানে n সংখ্যক হচ্ছে ক্রোমোজোম আবিষ্কার করেন। এখান থেকে কোশ্চেন চলে আসবে যে কে আবিষ্কার করছেন? এস্টাস বুর্গার উদ্ভিদের জন্য মাতৃকোষে ক্রোমোজোম হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। এবং হচ্ছে ফার্মার এবং মুর হচ্ছে সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মায়োসিস নামে অভিহিত করেছেন, ঠিক আছে না? এবং বোভেরি সর্বপ্রথম গোলকেমির রাউন্ড ওয়ার্ম যাকে বলা হয় জননাঙ্গের মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। এভাবে কোশ্চেন চলে আসবে, ঠিক আছে না? এমসিকিউর জন্য এগুলো কিন্তু একদম একদম সেই লেভেলে ইম্পর্টেন্ট, শুধু আমরা পড়ে নেব। আর এগুলো পড়তে হবে না, এগুলো থেকে আসবে না, এগুলো আমরা কিছু পড়বো না, এখান থেকে পড়তে হবে না। মায়োসিসে তোমার কি মায়োসিসের বৈশিষ্ট্য চলে আসা, মায়োসিসের বৈশিষ্ট্য থেকে আমরা এতটুকু পড়ে নেব যে ডিপ্লয়েড জীবের মায়োসিস সাধারণত জন্ম মাতৃকোষে সম্পূর্ণ হতে পারে। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট, এই কথাটা এখান থেকে পড়ে নেব আমরা। এবং এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াস দুবার বিভক্ত হয় এবং ক্রোমোজোম কতবার বিভক্ত হতে পারে? একবার বিভক্ত হতে পারে। একটু আগে আমরা পড়ে আসলাম। প্রোপেজ এক দীর্ঘস্থ বিদায় একে 5টি উপপর্যায়ে ভাগ করা হয়েছে। তো 5টি উপপর্যায়ে আমরা সুন্দরভাবে আমরা পূর্ব অল্প একটু পর পড়তেছি যে হোমোলোগাস ক্রোমোজোম জোড় বেঁধে বাইভ্যালেন্স সৃষ্টি করতে পারে। তাহলে এখান থেকে ডিরেক্ট কোশ্চেন চলে আসবে যে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম বেঁধে কি সৃষ্টি করতে পারে? পাইবেলেন সৃষ্টি করতে পারে। এবং হচ্ছে কি কায়াসমা সৃষ্টি এবং কোর্সিং ওভার হয় বলে হোমোলোগাস ক্রোমোজোমগুলো কি বিনিময় করতে পারে? জিন বিনিময় করতে পারে। এবং একটি মাতৃকোষে 2n হতে 4টি, অর্থাৎ হচ্ছে কি ডিপ্লয়েড হতে 4টি হ্যাপ্লয়েড আবদ্ধ কোষ সৃষ্টি হতে পারে এবং ক্রোমোজোমগুলো স্বতন্ত্র বিন্যাস এখানে রয়েছে। এবং ক্রসিং ওভার এবং ক্রোমোজোম স্বতন্ত্র বিন্যাস ঘটে বলে এই প্রক্রিয়া উৎপন্ন কোষগুলো কখনো মাতৃকোষের সমগুণ সম্পূর্ণ হয় না। তারপর 9 নাম্বারটা পড়বো যে মায়োসিসের শেষে সৃষ্ট নতুন কোষের নতুন চারিত্রিক বৈশিষ্ট্য আবির্ভাব ঘটে বংশগতিতে বিশেষত প্রকরণ সৃষ্টিতে এটি গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ। মায়োসিস হলো জীবসমূহের মধ্যে বৈচিত্র্য সৃষ্টির একটি প্রধান উপায়। এই কথাটা ভার্সিটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এই কথাটা ট্রু ফলসের ক্ষেত্রে আসতে পারে। এইখান থেকে এতটুকু আমরা পড়ে নেব। আর এখান থেকে কিছু পড়বো না। মায়োসিস প্রক্রিয়া আমরা চলে আসলাম যে মায়োসিসকে দুই ভাগে ভাগ করা যায়। একটা মায়োসিস 1, একটা হচ্ছে মায়োসিস 2। মায়োসিস 1 এ ক্রোমোজোম সংখ্যা সমান থাকে বা সরি অর্ধেকে পরিণত হয়, তাই একে রিডাকশনাল বা হ্রাসমূলক বিভাজন প্রক্রিয়া বলে। অপরদিকে হচ্ছে মায়োসিস 2 এর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাই একে সমীকরণ তোমার কি কোষ বিভাজন নামে অভিহিত করা হয়, ঠিক আছে না? তাহলে এখান থেকে ডিরেক্ট কোশ্চেন চলে আসবে যে সমীকরণ কোষ বিভাজন কোনটি? মায়োসিস 1 না মায়োসিস 2? অবশ্যই মায়োসিস 2। এবং হ্রাসমূলক কোষ বিভাজন কোনটি? মায়োসিস 1 হতে পারে, ঠিক আছে না? এই পয়েন্টগুলো হচ্ছে ট্রু ফলসের জন্য একদম ভেরি ইম্পর্টেন্ট। আমরা সুন্দরভাবে আমরা দেখে নিব, ঠিক আছে না? তারপর আমরা চলে আসলাম, এখানে দেওয়াই আছে যে মায়োসিসকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে মায়োসিস 1। মায়োসিস 1কে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। আর মায়োসিস 2কে বলা হয় সমীকরণ কোষ বিভাজন। মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মধ্যবর্তী পর্যায়কে বলা হয় ইন্টারকাইনেসিস। এবং এখান থেকে আমাদের এতটুকুই আমাদের পড়ে নিতে হবে যে হচ্ছে মায়োসিসের আগে ইন্টারফেস দশা সম্পূর্ণ হতে পারে এখানে। এখান থেকে পড়ে নেব আমরা। এবং মায়োসিস 1কে আবার 4টি পর্যায়ে ভাগ করা হয়। প্রোফেজ 1, তারপর হচ্ছে কি প্রোফেজ 1, তারপর হচ্ছে মেটাফেজ, তারপর 1 অ্যানাফেজ 1 এবং হচ্ছে কি টেলোফেজ 1 নামে অভিহিত করানো হতে পারে। আবার হচ্ছে প্রোফেজ 1 কে 5 ভাগে ভাগ করা যায়। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডাইকাইনেসিস। ডেজাপিডি দিয়ে মনে রাখবা। আশা করি যায় মনে আছে। তারপর হচ্ছে মায়োসিস 2 কেও আবার 4 ভাগে ভাগ করা যেতে পারে। একটা প্রোফেজ 2, একটা মেটাফেজ 2, একটা অ্যানাফেজ 2 হতে পারে, আর টেলোফেজ 2 হতে পারে। এগুলো টুকটাক আমরা দেখে নিব, ঠিক আছে না? এগুলো হচ্ছে ডাইরেক্ট এমসিকিউ তে চলে আসে। তো অল্প একটু দেখে নিলে হয়ে যাবে। অল্প একটু দেখে নিলে একদম হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে না? আমরা নেক্সট আমরা চলে আসি। নেক্সটে চলে আসি যে মায়োসিস 1 থেকে আমাদের কতটুকু পড়তে হবে? মায়োসিস 1 থেকে আমরা কিছুই পড়বো না, ঠিক আছে না? মায়োসিস 1 থেকে আমরা কিছুই পড়বো না। প্রোফেজ 1 থেকে এতটুকু পড়বো আমরা। যে মায়োসিস 1 এর প্রথম পর্যায় হচ্ছে প্রোফেজ 1। এবং এই প্রোফেজ 1 এর পর্যায়টি অনেক দীর্ঘ হতে পারে, ঠিক আছে না? এবং মানুষের শুক্রাশয়ে মাইটোটিক প্রোফেজের সময় লাগে 1 সপ্তাহ এবং বিভাজন হতে সময় লাগে 1 মানে তোমার সময় লাগে প্রায় 1 মাসের মতো সময় লাগতে পারে। এখান থেকে আর কিছু পড়বো না। লেপ্টোটিন থেকে এতটুকু পড়ে নিব আমরা যে লেপ্টোটিনের ক্ষেত্রে নিউক্লিয়াসের জলবিভাজন এখানে সম্পূর্ণ হয়। এবং হচ্ছে ক্রমাগত জলবিভাজনের ফলে চিকন সুতার ক্রোমোজোমগুলো হচ্ছে সংকুচিত পুরু হতে থাকে এবং অধিকতর রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে, আর আমরা কিছু পড়বো না। না মানে না। আর এখানে হচ্ছে কি এই যে লেপ্টোটিন পর্যায়ে প্রাণী কোষের পোলারাইজ বিন্যাস দেখা যেতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নিব। এবং হচ্ছে অনেক সময় তোমার হচ্ছে কি অনেক সময় কিছু হচ্ছে ক্রোমোজোম ফুলের তোড়ার মতো দেখা যেতে পারে, তাই একে বুকেট বলা হয়, ঠিক আছে না? অর্থাৎ বুকের নামকরণ করেছেন বিজ্ঞানী ডাল্টন। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তো এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব যে হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে মানে যে হচ্ছে এই প্রোফেজ 1 কে যে ভাগ করা যায় তা 5 প্রকার। সর্বপ্রথমটা হচ্ছে লেপ্টোটিন। তো লেপ্টোটিন থেকে এতটুকু পড়ে নেব আমরা যে নিউক্লিয়াসের জলবিভাজন এখানে সম্পূর্ণ হতে পারে এবং হচ্ছে অধিকতর রং ধারণ ক্ষমতা অধিকতর রঞ্জক ধারণ ক্ষমতা সম্পূর্ণ হতে পারে, ঠিক আছে না? জলবিভাজন সম্পূর্ণ হয় প্রোফেজের ক্ষেত্রেও, ঠিক আছে না? আমরা আগে পড়ে আসি প্রোফেজের ক্ষেত্রে জলবিভাজন সম্পূর্ণ হতে পারে। আর লেপ্টোনের ক্ষেত্রেও জলবিভাজন সম্পূর্ণ হতে পারে। একটু পরে নিলে হয়ে যাবে। এবং এখানে তোমার হচ্ছে কি প্রাণী কোষে ক্রোমোজোম পোলারাইজ এখানে বিন্যাস দেখা যায় এবং অনেক সময় এখানে বুকের সৃষ্টি হতে পারে। এখান থেকে এতটুকু পড়লে আর কিছু পড়তে হবে না। এগুলো এত চিত্র লাগবে না। জাইগোটিন থেকে আমাদের এতটুকু পড়তে হবে। জাইগোটিনের ক্ষেত্রে এটা হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে জোড় সৃষ্টি হয়।
এখান থেকে এতটুকু পড়ে নেব আমরা। এবং দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে বলা হয় সিনাপসিস, এই কথাটা ইম্পর্টেন্ট এখান থেকে। এবং প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোম জোড়াকে বলা হয় বাইপ্লেন, এই কথাটাও এখান থেকে ইম্পর্টেন্ট। এবং এখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের দেখা যায়। এবং প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল বিভক্ত সম্পূর্ণ হতে পারে এবং বাইপ্লেন এখানে সৃষ্টি হয়। এই কয়টা জাস্ট এখান থেকে মুখস্থ মনে রাখবা, যে জাইগোটের ক্ষেত্রে এখানে তোমার হচ্ছে কি হোমোলোগাস ক্রোমোজোম এখানে জোড় সৃষ্টি হতে পারে। দুটি হোমোলোগাস ক্রোমোজোম জোড় সৃষ্টি হওয়াকে বলা হয় সিনাপসিস। এবং প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোমের যুগলকে বলা হয় বাইপ্লেন। এবং এখানে হচ্ছে কি প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল এখানে সূচনা করতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। প্যাকাইটিন থেকে আমাদের এতটুকু পড়তে হবে যে প্যাকাইটিন এই পর্যায়ে সর্বপ্রথম বাইপ্লেন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। এখানে টেট্রাড সম্পূর্ণ হতে পারে। তারপর একই ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে। এবং একই জোড়া দুটি ভিন্ন ক্রোমোজোমকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড প্রক্রিয়া বলা হয়। এগুলো দেখে নিব আমরা, ঠিক আছে না? মেডিকেল ভর্তি পরীক্ষায় আর চলে আসছিল যে দুটি নন সিস্টার ক্রোমাটিড এক্স আকৃতি বা ক্রস চিহ্নের মতো জোড় স্থলকে বলা হয় কাজমা প্রক্রিয়া বলা হয়। এটা ইন্টার ভর্তি পরীক্ষায় চলে আসছিল, ইনফিনিটিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এবং এখানে কোর্সিং অফার সম্পূর্ণ হতে পারে। তাহলে এখান থেকে কোশ্চেন ডিরেক্ট চলে আসবে যে কোন পর্যায়ে কোর্সিং অফার সম্পূর্ণ হয়। প্যাকেটিন পর্যায়ে কোচিং সম্পূর্ণ হতে পারে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু আমরা পড়ে নেব যে এখানে বাইভ্যালেন্স সৃষ্টি হয়, টেট্রাড সম্পূর্ণ হতে পারে, একই ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আর একই জোড়া দুটি ভিন্ন যদি থাকে তাহলে নন সিস্টার প্রকাশ পাবে। এবং দুটি নন সিস্টার ক্রোমাটিড এস আকৃতি বা ক্রস আকৃতির চিহ্নকে বলা হয় প্লাজমা প্রক্রিয়া বলা হয়। এবং এই যে প্যাকাটিন উপপর্যায়, প্যাকাটিন উপপর্যায়ে কি সৃষ্টি হতে পারে? প্যাকাটিন উপপর্যায়ে তোমার হচ্ছে কি কাইসমা সৃষ্টি হতে পারে। জাস্ট এখান থেকে এতটুকু পড়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে না? আর আমরা এখান থেকে আমরা কিছু পড়বো না। তারপর নেক্সট আমরা চলে আসি, এগুলো কিছু পড়বো না, এগুলো প্রয়োজন হবে না। তারপরে ডিপ্লোটিনে চলে আসো। তো ডিপ্লোটিন থেকে আমাদের কি পড়তে হবে? ডিপ্লোটিন থেকে এতটুকু পড়তে হবে যে হচ্ছে কাইসমার মধ্যবর্তী অংশকে বলা হয় লুপ। এবং এখানে প্রান্তিকরণ সৃষ্টি হতে পারে, ঠিক আছে না? এবং দুই পদাতিক বাহু পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি রূপ 90 ডিগ্রি কোণে অবস্থান করে। আর একটি মাত্র যদি কাইসমা বিদ্যমান থাকে তখন এর কোণের মানটা বা অ্যাঙ্গেলের মানটা হবে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে যে হচ্ছে ডিপ্লোটিনের ক্ষেত্রে হচ্ছে লুপের সৃষ্টি হয়। এতে প্রান্তিকরণ অথবা তোমার কি টার্মিনাইলেশন এখানে সৃষ্টি হতে পারে। দুই পদাতিক বাহু আবর্তনের ফলে তোমার কি পাশাপাশি লুপ অর্থাৎ 90 ডিগ্রি কোণ বেঁকে যায়। এবং একটি মাত্র কাইসমা থাকলে সেখানে কি 180 ডিগ্রি এখানে কোণ সৃষ্টি হতে পারে। এই কটা মনে রাখলে হয়ে যাবে। লাস্টে হচ্ছে কি ডায়াকাইনেসিস থেকে আমরা কতটুকু মনে রাখবো? ডায়াকাইনেসিস থেকে এতটুকু মনে রাখতে হবে আমাদের যে হচ্ছে এখানেও প্রান্তিকরণ সৃষ্টি হতে পারে। এবং হচ্ছে উপপর্যায় শেষের দিকে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়। এবং নিউক্লিয়ার এনভেলপ এর অবলুপ্ত ঘটে এবং প্রাণীকোষের সেন্ট্রিওল 2 মিনিটে সম্পূর্ণ হতে পারে। এই কথাটা এখান থেকে মনে রাখলে আর এখান থেকে আর কিছু মনে রাখতে হবে না। জাস্ট দুইটা কথা পয়েন্ট মনে রাখবো আমরা, যে এখানে প্রান্তিকরণ সৃষ্টি হতে পারে এবং এখানে উপপর্যায়ে তোমার হচ্ছে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়। এবং হচ্ছে কি নিউক্লিয়ার এনভেলভের অবিলুপ্তি ঘটতে পারে এবং সেন্ট্রিওলের ক্ষেত্রে মেরুর দিকে পৌঁছতে পারে, ঠিক আছে না? এই কথাগুলো এখান থেকে ইম্পর্টেন্ট, এই কথাগুলো মানে হচ্ছে ইম্পর্টেন্ট সহকারে মুখস্থ করলে হয়ে যাবে, ঠিক আছে? মেটাফেজ এক, ঠিক আছে না? মেটাফেজ এক থেকে এতটুকু তোমরা মনে রাখবা যে হচ্ছে মেটাফেজ একে মাইটোটিক মেটাফেজের মতো এই পর্যায়কে সেন্ট্রোমিয়ার বিভক্ত হতে পারে না। অ্যানাফেজ এক থেকে আমরা এতটুকু পড়ে নেবো। এখানে হচ্ছে ক্রোমোজোমগুলো VLJI এর মতো দেখা যেতে পারে, যেখানে ভি বা ফর হচ্ছে মেটাসেন্ট্রিক, ঠিক আছে না? এল ফর হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে ফর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর হচ্ছে আই ফর হচ্ছে কি টেরোসেন্ট্রিক হতে পারে। আর বাদ বাকিগুলো কিছু পড়তে হবে না। টেলোপেজে চলে আসো। টেলোপেজ এক থেকে আমরা কতটুকু পড়বো? টেলোপেজ থেকে এতটুকু আমাদের পড়তে হবে যে টেলোপেজ এক হলো মায়োসিসের শেষ পর্যায়, ঠিক আছে না? এখানে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটতে পারে এবং রঞ্জক ধারণ ক্ষমতা এখানে হ্রাস পেতে পারে। আর এখান থেকে আমরা কিছু পড়বো না, কিছু পড়তে হবে না, মানে কিছু পড়তে হবে না। মায়োসিস ততটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু এই পার্টগুলো ইম্পর্টেন্ট না, এই পার্টগুলো এডমিশনে আসে না। নেক্সট আমরা চলে আসি যে হচ্ছে ইন্টারকাইনেসিসে চলে আসি। তো ইন্টারকাইনেসিসটা আসলে কি? সংজ্ঞাটা মুখস্থ করে নিব আমরা, যে মায়োসিস প্রক্রিয়া নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভক্তকারী অন্তর্বর্তীকালীন মধ্যবর্তী পর্যায়কে বলা হয় ইন্টারকাইনেসিস। অর্থাৎ এখানে এখানে আমি আমি একটু আগেই বলে আসলাম, আবার মনে করে দিই যে হচ্ছে এই যে ইন্টারকাইনেসিসটা মানে ইন্টারকাইনেসিসটা হচ্ছে মায়োসিস এক, ঠিক আছে না? মায়োসিস এক এবং হচ্ছে মায়োসিস 2 এর মধ্যবর্তী পর্যায়কে বলা হয় ইন্টারকাইনেসিস প্রক্রিয়া বলা হয়। এখানে সংখ্যাটা ওইভাবে দেওয়া আছে। যদি এভাবে মনে রাখবা, এভাবে মনে রাখলে হচ্ছে তোমার ইজি মনে হবে। নেক্সট আমরা চলে আসি যে হচ্ছে মানে এ সময়ে প্রয়োজনীয় আরএনএ ফুল ফর্ম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে না? এবং এখানে প্রোটিন এবং হচ্ছে ডিএনএ এখানে সম্পূর্ণ হতে পারে। তারপর হচ্ছে মায়োসিস 2 আমরা চলে আসি। মায়োসিস 2 থেকে আমরা কিছু পড়বো না। তারপর হচ্ছে প্রোফেজ 2 থেকে জাস্ট এতটুকু আমরা মনে রাখবো যে প্রোফেজ 2 এর শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলভে বিলুপ্ত ঘটে এবং অদৃশ্য হয়ে যায়। আগের কথা মেটাফেজ 1, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এগুলো থেকে কিছু পড়তে হবে না, ঠিক আছে না? অ্যানাফেজ মানে হচ্ছে এখানে ক্রোমোজোমগুলো VLJI
দেখা যাবে। টেলোফেজ 1 থেকে কিছুই পড়ব না আমরা। সাইটোকাইনেসিস 2 থেকে আমরা কিছু পড়ব না। এবং মানে লাস্টে এতটুকু আমরা পড়ে নেব যে মায়োসিস গুরুত্বটা অল্প একটু পড়ে নিতে হবে। যে মায়োসিস কি কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, জাস্ট এখান থেকে হেডলাইন। যে জননকোষ সৃষ্টি করতে পারে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রজাতির সৈকততা ঠিক রাখে, বৈচিত্র্য সৃষ্টি করতে পারে, তারপর অভিব্যক্তি, তার গ্যামেট সৃষ্টি এবং বংশ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এবং জনুক্রম এবং মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যায় এই মায়োসিসের সাহায্যে। তাহলে এখান থেকে এই 8 নম্বর কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যায় কোন সূত্রের সাহায্যে? মায়োসিসের সাহায্যে। যদি মায়োসিস প্রক্রিয়া না থাকতো তাহলে মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যাইতো না। তো মায়োসিস পার্টটা আমরা ফুললি ভাবে আমরা সুন্দরভাবে শেষ করে দিলাম। এখন আমরা হচ্ছে ওই যে ভার্সিটি আমরা বইটাতে কোশ্চেন ব্যাংকে আমরা চলে আসবো। কোশ্চেন ব্যাংক থেকে ওখান থেকে আমরা হচ্ছে মায়োসিসের পার্টটা আমরা সুন্দরভাবে পড়বো। পড়ার পর আমরা হচ্ছে এমসিকিউ সলিউশন আমরা করতে যাবো, ঠিক আছে না? দেন আমরা হচ্ছে ওই পার্টটা শেষ করার পর আমরা হচ্ছে কোচিং উপরে এখানে চলে আসবো, সমস্যা নাই। তো এখানে আমরা হচ্ছে কোশ্চেন ব্যাংকে চলে আসি। কোশ্চেন ব্যাংকে এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে দুইটা পার্ট দেওয়া আছে। একটা হচ্ছে মায়োসিস, আর একটা হচ্ছে কি কোচিং উপর দেওয়া আছে। তো দুইটা পার্টে ভালোভাবে পড়তে হবে আমাদের। তো আমরা চলে আসি, আমরা মায়োসিস এই পার্টটা আমরা এখন পড়বো। এখানে দেওয়া আছে যে এখানে বলছে এরা একটু কালিটা একটু কম করে নিই। এখানে বলছে যে মায়োসিস কোষ বিভাজন নিউক্লিয়াস পরপর কয়বার বিভাজিত হতে পারে? 2 বার বিভাজিত হতে পারে। এখান থেকে কোশ্চেন এখান থেকে ডিরেক্ট চলে আসবে যে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া কয়বার হচ্ছে নিউক্লিয়াস বিভাজিত হতে পারে? 2 বার। এবং ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়? 1 বার বিভাজিত হতে পারে। এবং আবদ্ধ কোষে ক্রোমোজোম সংখ্যা, মাত্র কোষে ক্রোমোজোম সংখ্যা কম থাকে। তাই কি বলা হয়? মায়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। ভালো কথা। এবং সর্বপ্রথম ভাইসম্যান ক্রোমোজোম সংখ্যা হ্রাসমূলক পদ্ধতি কথা উল্লেখ করেন। এই কথাটাই এখান থেকে ইম্পর্টেন্ট। যে ডিরেক্ট কোশ্চেন চলে আসবে যে হচ্ছে কোন বিজ্ঞানী ক্রোমোজোম সংখ্যাকে সর্বপ্রথম হ্রাসমূলক পদ্ধতি উল্লেখ করেন? কোন বিজ্ঞানী? হচ্ছে বিজ্ঞানী ভাইসম্যান। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট। এবং বেন্ডেন এবং হাউসার, ঠিক আছে না? বেন্ডেন এবং হাউসার অ্যাসকারিস কৃমির গ্যামেট হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। এটা আমরা অল্প একটু আগে আমরা বই থেকে পড়ে আসলাম। যে স্ট্রাসবার্গার 1868 সালে পুষ্পক উদ্ভিদের জন্য মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। এই কথাগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে না? বই থেকে পড়াই দিচ্ছি, এখান থেকে পড়াই দিচ্ছি, অনেক ইম্পর্টেন্ট। যে ফার্মার এবং মুর মায়োসিস নামকরণ করেছেন, ঠিক আছে না? এই পয়েন্টটাও এখান থেকে ইম্পর্টেন্ট পড়ে নেবো আমরা। যে নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবের মায়োসিস হয় নিষেকের পর, আর উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীবের মায়োসিস হয় নিষেকের পূর্বে, ঠিক আছে না? এই দুইটা কথাও এখান থেকে ইম্পর্টেন্ট। বই থেকে যা পড়াইছি সুন্দরভাবে বইটা সুন্দরভাবে পড়লেও হবে, এটাও পড়লে হবে, ঠিক আছে না? তো দুইটা আমরা পড়বো। তারপর আমরা চলে আসলাম মায়োসিসে। আমার মায়োসিসে তোমার পর্যায়তে চলে আসলাম। তো এটা আমরা অলরেডি আমরা পড়ছি। এটা সুন্দরভাবে তোমরা রিডিং দিবা, ঠিক আছে না? যদি বুঝো তাহলে ভালো কথা, না বুঝলে তেজপাতা। তো চলে আসি। তো এখান থেকে এতটুকু পড়বো আমরা যে হচ্ছে মায়োসিস এক মানে মায়োসিস একের প্রোপেস এককে বিভিন্ন হচ্ছে বা ধাপে ভাগ করা যায় বা ভাগ করা যেতে পারে। তো লেপটোটিন, প্রথমে হচ্ছে লেপটোটিন, ঠিক আছে না? বা একে কি বলা হয়? লেপ্টোনিমা নামে অভিহিত করা হয়। এই কথাটা ইম্পর্টেন্ট এখান থেকে। এই উপপর্যায়ে নিউক্লিয়াসের জলবিভাজন সম্পূর্ণ হতে পারে। তাহলে পয়েন্ট নাম্বার 1 এখান থেকে এতটুকু পড়ে নেব আমরা। এবং ক্রমাগত জলবিভাজনের ফলে চিকন সুতার মতো ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত এবং পুরু হয়ে থাকে এবং অধিকতর রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হতে পারে, ঠিক আছে না? এখান থেকে আরেকটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এবং ক্রোমোজোমে তোমার মানে পোলারাইজ বিন্যাস দেখা যেতে পারে। এই অবস্থাকে বলা হয় বুকেট। এবং সিনাপসিস সহায়তায় এখানে সম্পূর্ণ হতে পারে। এই কথাটা ইম্পর্টেন্ট। একসময় নিউক্লিয়াসের অধিকতর পরিমাণ ডিএনএ সংযোজিত হয় এবং হচ্ছে নিউক্লিয়াসের আয়তন এখানে বৃদ্ধি পেতে পারে। তাহলে এখান থেকে আমরা পড়ে নেব যে হচ্ছে লেপটোটিন পর্যায় থেকে জাস্ট আমরা 4টা থেকে 5টা পয়েন্ট মনে রাখবো। এখানে জলবিভাজন সম্পূর্ণ হতে পারে, রঞ্জক ধারণ ক্ষমতা এখানে রয়েছে এবং পোলারাইজ বিন্যাস দেখা যায়, এবং একে বুকেট বলে, এবং সিনাপসিসের সহায়তা এখানে সম্পূর্ণ হতে পারে। তারপর 2 নম্বর আমরা চলে আসলাম। 2 নম্বরটা হচ্ছে জাইগোটিনকে আরেক নামে ডাকা হতে পারে, নিমা নামে ডাকানো হতে পারে, ঠিক আছে না? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য সুন্দরভাবে মধ্যে পড়ে নিব আমরা। এবং এই পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমগুলো একটি জোড় সৃষ্টি হয়। তাহলে এখান থেকে কোশ্চেন চলে আসবে যে কোথায় হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড় সৃষ্টি হতে পারে? এই যে জাইগোটিনে দুটি সিনাপসিসের দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে বলা হয় সিনাপসিস। এই কথাটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 21 থেকে 22 সালে চলে আসছিল। তো হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে না? প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোম জোড়াকে কি বলা হয়? বাইভ্যালেন্ট বলা হয়।
ঠিক আছে না? এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চলে আসছিল। তো যাই পড়াচ্ছি না কেন তাই সবই ইম্পোর্টেন্ট এবং 23 থেকে 24 জোড়া বাইভ্যালেন্ট এখানে সৃষ্টি হতে পারে এবং এবং কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক কি থাকতে পারে? বাইভ্যালেন্ট থাকতে পারে। এখান থেকেও ইম্পোর্টেন্ট। প্রাণী কোষে সেক্ষেত্রে সেন্ট্রিওলের ক্ষেত্রে বিভাজিত হয় এবং নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়ার অ্যাসিড এখানে আবির্ভাব ঘটতে পারে। এই কথাটাও এখান থেকে ইম্পোর্টেন্ট। জাস্ট খালি আমরা এগুলো সুন্দরভাবে এই পয়েন্টগুলো জাস্ট খালি তোমরা মনে রাখবা। ৩ নম্বর পয়েন্টে চলে আসলাম প্যাকাটিন উপপর্যায়ে চলে আসলাম। একে আর নামে ডাকা আরেক নামে ডাকা হয়। প্যাকাইনিমিয়া নামে ডাকানো হতে পারে। এ পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্ট প্রতিটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ও ব্যতীত অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিড বিভক্ত হতে দেখা যায়। প্রতি বাইভ্যালেন্ট দুটি সেন্ট্রোমিয়ার ৪টি ক্রোমাটিডের সৃষ্টি করতে পারে। তাহলে প্রতিটি এখান থেকে কোশ্চেন চলে আসবে যে প্রতিটি বাইভ্যালেন্ট দুটি সেন্ট্রোমিয়ার কতটি ক্রোমাটিডের সৃষ্টি হতে পারে? ৪টি ক্রোমাটিডের সৃষ্টি হতে পারে। তাই একে টেট্রাড বলা হয়। ঠিক আছে না? অর্থাৎ মনো মানে ১, ডাই মানে ২, ট্রাই মানে ৩, টেট্রা মানে ৪। ঠিক আছে না? তো টেট্রা মানে মনে মনে রাখলেই হয়ে যাবে মানে ৪। এই উপপর্যায়ে কাইসমা সৃষ্টি হয়। তাহলে এখান থেকে কোশ্চেন চলে আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে দেখো ২০ থেকে ২১ সালে চলে আসছিল। যে হচ্ছে কাইসমা সৃষ্টি হয় কোন পর্যায়ে? প্যাকাটিন পর্যায়ে। ঠিক আছে না? এবং দুটি নন সিস্টার ক্রোমাটিডে এক্স আকৃতির জোড় স্থলকে কি বলা হয়? কায়াসমা প্রক্রিয়া বলানো হতে পারে। এই কথাটা একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। এই দশায় ক্রসিং ওভার সম্পূর্ণ হয়। তাহলে এটাও ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট যে ক্রসিং ওভার কোথায় সম্পূর্ণ হতে পারে? ক্রসিং ওভার সম্পূর্ণ হতে পারে প্যাকাটিন উপপর্যায়ে সম্পূর্ণ হতে পারে। তারপর আমরা চলে আসলাম কোথায়? তারপর আমরা চলে আসবো ডিপ্লোটিনে চলে আসবো। একে ডিপ্লোনিমা নামে ডাকানো হতে পারে। যে ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোমগুলো এ পর্যায়ে আরো খাটো দেখা যায় এবং মোটা দেখা যেতে পারে এখানে। এখানে আমরা মোটা এবং দেখা দেখা যাবে। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো কি হতে পারে? এই যে এই পর্যায়ে উপপর্যায়ে কাজমাগুলো স্পষ্ট হয়। ঠিক আছে না? এরপর হচ্ছে উপপর্যায়ে কাজমাগুলো স্পষ্ট হতে পারে। বা ক্রমাদ্বয়ের প্রান্তের দিকে সরে যেতে পারে এবং একে কি বলা হয়? প্রান্তিকরণ প্রক্রিয়া বলা হয়। তাহলে এখান থেকে ডিরেক্ট কোশ্চেন চলে আসবে যে প্রান্তিকরণ দেখা যায় কোন উপপর্যায়ে? আ হচ্ছে ডিপ্লোটিন উপপর্যায়ে এখানে দেখা যেতে পারে এবং ২ বা ততোধিক বাহু পরস্পরের আবর্তনের ফলে পাশাপাশি রূপ কত ডিগ্রি কোণ থাকতে পারে? ৯০ ডিগ্রি কোণ এখানে সম্পূর্ণ হতে পারে। এবং যদি একটি কাজমা থাকে তাহলে ১৮০ ডিগ্রি সম্পূর্ণ হতে পারে। এগুলো পড়াই দিলাম, বই থেকে পড়াই দিলাম। আবার এখান থেকে পড়ে নেওয়া সমস্যা নেই। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে পর্যায়টা হচ্ছে কোথায়? কি ডায়াকাইনেসিস। তো ডায়াকাইনেসিস থেকে এতটুকু আমরা পড়ে নেব যে উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরো খর্বাকৃতি হতে পারে এবং মোটা হতে পারে, মনে রাখবো এবং প্রান্তিকরণ তখনও এখানে চলতে পারে। বাইভ্যালেন্টের প্রতি ক্রোমোজোম ক্রোমোজোমের মানে উপর ধাত্র জমা হয় বলে এখানে ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। ঠিক আছে না? মনে রাখবো আমরা। একই সময় বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থল হতে প্রতিটি দিকে চলে আসে। এমনি রিডিং দিয়ে দিবা। এই উপপর্যায়ে শেষের দিকে নিউক্লিয়াসে অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার এনভেলপ ও অবলিপ্ত ঘটে এবং প্রাণীকোষের সেন্ট্রিওল মৃত্যুতে এখানে পৌঁছাতে পারে। ঠিক আছে না? এই যে লাস্ট এই যে লাস্ট মানে হচ্ছে তোমার পয়েন্টটা 5 স্টার ইম্পর্টেন্ট শুধু পয়েন্টের মধ্যে একদম টনটন মুখস্থ করতে হবে। অর্থাৎ ডায়াকাইনেসিস থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে এখান থেকেই কোশ্চেন আসবে যে হচ্ছে নিউক্লিয়াসে অদৃশ্য এবং নিউক্লিয়ার এনভেলপ এর অবিলুপ্ত ঘটে এবং সেন্ট্রিওল মেরুতে পৌঁছায় কোন পর্যায়ে? ডায়াকাইনেসিস পর্যায়ে এখানে সম্পূর্ণ হতে পারে। ঠিক আছে না? এখানে আবার বিভিন্ন দশামার দেওয়া আছে যেমন টার্মিনাল বা হচ্ছে গ্যামেটোজেনেসিস মায়োসিস কোথায় হতে পারে? সকল উন্নত প্রাণীকোষ এবং হচ্ছে নিম্ন শ্রেণীর ক্ষেত্রে সম্পূর্ণ হতে পারে। এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। ঠিক আছে না? এটা এক্সট্রা ইনফরমেশন। তো এই ইনফরমেশনগুলো সম্পূর্ণগুলো আমাদের মুখস্থ করতে হবে। এগুলো আমাদের মুখস্থ করতেই হবে। ঠিক আছে? যে স্পোরিক বা স্পোরেনজেনিক মায়োসিস কোথায় সম্পূর্ণ হয়? মর্স, পানবর্গীয়, তারপর সকল উন্নত উদ্ভিদের ক্ষেত্রে সম্পূর্ণ হতে পারে। জাইগোট মায়োসিস সম্পূর্ণ হয় ইউক্যারিওটসের ক্ষেত্রে এবং স্পাইরো, জাইরা এবং ছত্রাকের ক্ষেত্রে সম্পূর্ণ হতে পারে। এগুলো একদম ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট, একদম মাস্ট টু নো, আমাদের জানতেই হবে। মায়োসিসের গুরুত্ব হচ্ছে জনকোষ সৃষ্টি করতে সাহায্য করতে পারে। অভিব্যক্তি এখানে সৃষ্টি হয়। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে। এবং হচ্ছে মেন্ডেলের সূত্রে হচ্ছে ব্যাখ্যা করা যায় মায়োসিস ব্যবহার করে জীবের বৈচিত্র্য সৃষ্টি করতে পারে, জরুরক্রম এখানে রয়েছে এবং প্রাণীর সৈকতা ঠিক রাখা এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং তার সাথে গ্যামেট সৃষ্টি এবং বংশবৃদ্ধি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একদম টনটনা মুখস্থ। এখান থেকে ট্রু ফলস কোশ্চেন চলে আসবে যে মায়োসিসের গুরুত্ব নিচের কোনটি হতে পারে, নিচের কোনটি নয়। একদম মুখস্থ করতেই হবে। ঠিক আছে না? তো আমরা হচ্ছে মায়োসিস পার্টটা আমরা সুন্দরভাবে আমরা শেষ করে দিলাম। তো হচ্ছে আমরা এখন আমরা হচ্ছে এই মেইন এই বইটা থেকে আমরা হচ্ছে মায়োসিস পার্টটা আমরা সুন্দরভাবে আমরা শেষ করব। রয়্যাল গাইডটা থেকে আমরা হচ্ছে মাই সিটি পার্টটা আমরা সুন্দরভাবে আমরা শেষ করে দেবো। দেন আমরা হচ্ছে কোচিং ওভারটা শেষ করে দিয়ে কোশ্চেন বা আমরা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক আমরা সলিউশনে চলে যাবো, ডিরেক্ট সলিউশনে চলে যাবো। তো কোচিং ওভার কোথায় আছে? মাইসিস বুকটা আসলে কোথায় আছে দেখি। আহ, এই যে মাইসিস পর্যায় সমূহ এখন মাইসিস দেওয়া আছে এখানে। তো আমরা পড়ে নেবো এখানে। এখানে প্রথমেই দেওয়া আছে হয়তো বোধহয় এই যে মাইসিসের প্রাথমিক ধারণা দেওয়া আছে। তো আমাদের পড়তে হবে। কি দেওয়া আছে দেখো, এখানে প্রথমে একটা কোশ্চেন দেওয়া আছে স্পোরোফাইটিক উদ্ভিদের কোথায় মায়োসিস সম্পূর্ণ হয়? একটু আগে পড়াই দিলাম। ঠিক আছে না? দেখো বা এটা বোর্ড কোশ্চেন চলে আসছিল যে স্পোরোফাইটিক উদ্ভিদের ক্ষেত্রে তোমার হচ্ছে কি জন্মাত্রিক কোষে সম্পূর্ণ হতে পারে। এই ইনফরমেশনগুলো আমাদের মনে রাখতে হবে যে জন্মাত্রিক কোষে স্পোরোটিক বা উদ্ভিদের
মায়োসিস প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। মায়োসিস কোষ বিভাজন বা প্রথম কে প্রত্যক্ষ করেন? প্রত্যক্ষ করেন বিজ্ঞানী বুভেরি, ঠিক আছে না? চট্টগ্রাম বোর্ড কোশ্চেন চলে এসেছিল। তো এগুলো ওভারঅল অনেক ইম্পোর্টেন্ট, ঠিক আছে না? যাই পড়াচ্ছি না কেন তাই অনেক ইম্পোর্টেন্ট। সুন্দরভাবে আমরা পড়ে নেব এবং হচ্ছে সুন্দরভাবে আমরা ক্লাসগুলো করে নেব। এখানে সব দেওয়া আছে। জাস্ট তোমরা খালি একবার রিডিং দিয়ে দিবা। অলরেডি আমি পড়ায় দিছি যে মিয়োসিস নিউক্লিয়াসে বিভক্ত হয় কতবার? মিয়োসিসে নিউক্লিয়াস বিভক্ত হতে পারে, ২ বার বিভক্ত হতে পারে এবং ক্রোমোজোম সেখানে ১ বার বিভক্ত হতে পারে। বোভেরি সর্বপ্রথম কোন প্রাণীর হচ্ছে প্রাণীতে মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন? হচ্ছে গোলকেমির ক্ষেত্রে প্রত্যক্ষ করেন। প্রথম হচ্ছে গোলকেমির ক্ষেত্রে হচ্ছে তিনি মানে হচ্ছে প্রত্যক্ষ করেন। ঠিক আছে না? এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পোর্টেন্ট, সুন্দরভাবে আমরা পড়ে নেব এবং হচ্ছে আ আমাদের বুঝেও নিতে হবে। সুপুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে মায়োসিস প্রত্যক্ষ করেন কি? এই যে বিজ্ঞানী স্ট্রাসবার্জার। ঠিক আছে না? এটা পড়াই দিছি, অলরেডি পড়াই দিছি, সুন্দরভাবে পড়ে নিবা। যে সকল ডিপ্লয়েড কোষে মায়োসিস ঘটে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? ডিপ্লয়েড কোষে যেটা মায়োসিস ঘটে তাদেরকে বলা হয় মিওসাইটিক প্রক্রিয়া বলানো হতে পারে। ময়মনসিংহ বোর্ডে করে চলে আসছিল। তো এই কোশ্চেনটা একটু মানে হচ্ছে ভালো লেভেলে ইম্পোর্টেন্ট, সুন্দরভাবে আমরা একদম টনটনে মুখস্থ করে নেব। দেন আমরা চলে আসি যে মিওসিস একটি মাতৃকোষ হতে কয়টি আপত্য সৃষ্টি করতে পারে? ৪টি আপত্য সৃষ্টি করতে পারে। ৪টি আপত্য এখানে সৃষ্টি হয়। একটু মানে হচ্ছে সংজ্ঞা থেকে আমরা পড়ে ফেলছি। হ্যাশমূলক বিভাজন বলা হয় কোনটিকে? হ্যাশমূলক বিভাজনকে বলা হয় মায়োসিসকে বলা হয়। অ্যামাটোসিসকে বলা হয় তোমার হচ্ছে কি? প্রত্যক্ষ কোষ বিভাজন। মায়োসিসকে বলা হয় সমীকরণ বিভাজন। আর মাইটোসিসের আরেকটা পার্ট আছে তোমার হচ্ছে কি? প্রোফেজ। ঠিক আছে না? তো এগুলো হবে না। রাইট অ্যান্সারটা হচ্ছে মায়োসিস। নেক্সট যে নিম্নের কোন কোষ বিভাজনে আপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়? অর্ধেক যেহেতু বলছি সেহেতু মায়োসিস কোষ বিভাজন আসবে। মেডিকেল ভর্তি পরীক্ষা আর স্বাদ থেকে চলে আসছিল। ইনফিনিটি টেস্টটা ইম্পর্টেন্ট, মুখস্থ করে নিব আমরা। ঠিক আছে না? নেক্সট আমরা চলে আসি যে এখানে কি দেওয়া আছে? মায়োসিস কোষ বিভাজন আপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা কি হতে পারে? অর্ধেক হয়ে যায়। ডেন্টাল মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসছিল। তো ইম্পর্টেন্ট, ঠিক আছে না? যাই পড়াচ্ছি না তাই হচ্ছে তোমাদের মানে এডমিশন জন্য একদম অনেক ইম্পর্টেন্ট। কোন বিভাজনটি মাইটোসিসের অনুরূপ? ঠিক আছে না? তো মাইটোসিসের অনুরূপটা হচ্ছে কোনটা? মিয়োসিস ২ টা হচ্ছে মাইটোসিসের অনুরূপ। আর হচ্ছে মায়োসিস একে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন প্রক্রিয়া বলানো হতে পারে। নিম্নের কোনটি মায়োসিসের বৈশিষ্ট্য নয়? অর্থাৎ ফলস আমাদের বের করতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন। ঠিক আছে না? কখনো হ্যাপ্লয়েড কোষে হয় না। অবশ্যই মায়োসিস হ্যাপ্লয়েড কোষে হতে পারে। এটা ঠিক আছে। তো এটা ঠিক আছে। নিউক্লিয়াস ২ বার এবং ক্রোমোজোম ১ বার বিভক্ত হতে পারে। এটাও ঠিক আছে। আ এই বিভাজনকে ৪টি আপত্য কোষ সৃষ্টি হয়। এটাও ঠিক আছে। তাহলে আ আ ভুল হচ্ছে এইটা। আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা গুণাগুণ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমগুণ সম্পূর্ণ হয় না। সমগুণ সম্পূর্ণ হয় না। মায়োসিসের ক্ষেত্রে সমগুণ সম্পূর্ণ হবে না। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এই মায়োসিসের বৈশিষ্ট্য সুন্দরভাবে দেখে নিবা, পড়াই দিছি অলরেডি তোমাদের। মায়োসিসের বিশেষত্ব আসলে কি? মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসছিল। তো ইনফিনিটি টেস্টটা ইম্পর্টেন্ট। এই বিভাজন ২টি আপত্য কোষে সৃষ্টি হয় না। এখানে ২টি আপত্য কোষে সৃষ্টি হতে পারে না। এখানে ৪টি আপত্য কোষে সৃষ্টি হয়। তো এটা হবে না। কোন প্রকার কোচিং উপায় সম্পূর্ণ হয় না? এখানে হচ্ছে মায়োসিসের কোচিং উপায় সম্পূর্ণ হয়। মায়োসিসের মাধ্যমে প্রত্যেকটি জীবের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে। এটা ঠিক আছে। নিউক্লিয়াসের পর্যায়ে মধ্যক দশা দীর্ঘস্থায়ী না। নিউক্লিয়াসের পর্যায়ে মধ্যক দশা দীর্ঘস্থায়ী না। এটা ক্ষণস্থায়ী হতে পারে। তো এই কোশ্চেনটাও একটু মানে প্রো লেভেলের ইম্পর্টেন্ট। সুন্দরভাবে আমরা কি করব? একদম মনে রাখবো যে উচ্চ শ্রেণীর উদ্ভিদের সাধারণত কি করতে পারে? উচ্চ শ্রেণীর ক্ষেত্রে ডিপ্লয়েড ঘটে। আর হচ্ছে আ নিম্ন শ্রেণীর ক্ষেত্রে হ্যাপ্লয়েড ঘটতে পারে। ঠিক আছে না? যদি ক্রোমোজোম সংখ্যা 2n থাকে সেটাকে বলা হয় ডিপ্লয়েড। আর যদি ক্রোমোজোম সংখ্যা শুধুমাত্র n থাকে তখন সেটাকে বলা হয় হ্যাপ্লয়েড বলা হয়। ঠিক আছে না? উচ্চ শ্রেণীর ক্ষেত্রে ডিপ্লয়েড সম্পূর্ণ হয়। এবং হচ্ছে নিম্ন শ্রেণীর ক্ষেত্রে হ্যাপ্লয়েড সম্পূর্ণ হতে পারে। এখন থেকে আমরা ধুমধাম আমরা কি ক্লিয়ার করে নিলাম। কোনটি জাইগোটের হচ্ছে মায়োসিস ঘটে? ইরিথ্রিক্সে মায়োসিস ঘটতে পারে। অরাইজা সেটিভ বাচ্চা ধানের বগির নাম পেট্রিজ আসবে না, হিবিস্কাস আসবে না। ঠিক আছে না? সিলেট বোর্ডে আসছিল। ইম্পোর্টেন্ট কোশ্চেনটা সুন্দরভাবে আমরা দেখে নিব। তারপর তোমার হচ্ছে কি মায়োসিসের না এর ফল সৃষ্টি কোনটি? মায়োসিসের ফলে সৃষ্টি হয় কি? মায়োসিসের ফলে সৃষ্টি হতে পারে কি হতে পারে? গ্যামেট সৃষ্টি হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলে আসছিল। ইম্পোর্টেন্ট। স্পোরোফাইটিক উদ্ভিদের কোথায় মায়োসিস ঘটতে পারে? জাইগোটে মায়োসিস ঘটতে পারে। একদম মুখস্থ করে নিবা। একদম পড়াই দিছি, অলরেডি পড়াই দিছি। ইনফিনিটি ইম্পর্টেন্ট, মুখস্থ করে নিবা এই কোশ্চেনটা। হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়োসিস সংঘটিত হয়? হ্যাপ্লয়েডের ক্ষেত্রে তোমার হচ্ছে কি? হ্যাপ্লয়েডের ক্ষেত্রে জাইগোটে মায়োসিস সম্পূর্ণ হতে পারে। ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো ওভারঅল অনেক ইম্পর্টেন্ট। তারপর কোনটিতে মায়োসিস ঘটতে পারে? মায়োসিস কোনটিতে ঘটতে পারে? জনন মাতৃকোষে ঘটে। জনন কোষে হবে না, দেহকোষে আসবে না। দেহকোষে মাইটোসিস ঘটতে পারে। পরাগরেণু তো আসবেই না। তো জনন মাতৃকোষের ক্ষেত্রে মায়োসিস সম্পূর্ণ হতে পারে। মায়োসিস কোষ বিভাজন কোথায় হতে পারে? মায়োসিস কোষ বিভাজন কোথায় হয়? যকৃৎ আসবে না, ফুসফুস আসবে না, যৌন অস্তিত্ব আসবে না, যৌন কোষ অর্থাৎ যেখানে জননাঙ্গর ক্রিয়া সম্পন্ন হতে পারে সেটা হচ্ছে মায়োসিসের ফল। ঠিক আছে না? তো এইটা হচ্ছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 13 থেকে 14 সালে চলে এসেছিল। ভালো লেভেলের একটা কোশ্চেন চলে আসছিল। তো ভেরি ইম্পর্টেন্ট দিয়ে আমরা হচ্ছে এটা সুন্দরভাবে মনোযোগ সহকারে আমরা হচ্ছে প্রশ্নটা আমরা হচ্ছে মুখস্থ করে নেব। গ্যামেট বা জননকোষ তৈরি হয় কোন ধরনের বিভাজনের মাধ্যমে? গ্যামেট বা জনকোষ সৃষ্টি হতে পারে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হতে পারে। ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসি
মায়োসিসের পর্যায় এবং গুরুত্ব এখন আমরা চলে আসলাম যে নিচের কোনটিতে মায়োসিস ভূমিকা রাখে, মিয়োসিস কোনটিতে মায়োসিস ভূমিকা রাখে। মায়োসিসটা তো হচ্ছে তোমার জননক্রমের ক্ষেত্রে ভূমিকা রাখে, অঙ্গ জন্য আসবে না, দেহ গঠন ক্ষয়পূরণ এগুলো হচ্ছে মায়োসিসের ফল। এখানে মায়োসিস প্রক্রিয়া, মায়োসিস বলছে, রাজশাহী বোর্ডে আসছিল, ভালো একটা বোর্ড, তো সুন্দর ভাই আমরা দেখে নিব। নেক্সট আমরা চলে আসি, এগুলো রিডিং দিয়ে দিবা, ঠিক আছে না, এগুলো মাস্ট একবার রিডিং দিতেই হবে। প্রথম মায়োটিক বিভাজনকে কয়টি ধাপ বা উপদশা ভাগ করা যেতে পারে? চারটি ধাপে ভাগ করা যেতে পারে। প্রোপেজ ওয়ান, প্রোপেজ ওয়ান, মেটাপেজ ওয়ান, অ্যানাপেজ ওয়ান, টেলোপেজ ওয়ান, এইভাবে ধাপে ধাপ করা হয়। তো এটা সুন্দরভাবে তোমাদের বই থেকে পড়াই দিছি, সুন্দরভাবে দেখে নিবা। নেক্সট আমরা চলে আসি, নেক্সট কোশ্চেনে চলে আসি। এখানে বলছে কি, মায়োসিসের প্রোফেজ একে সঠিক ক্রম কোনটি হতে পারে? তো প্রোফেজ একে 5 ভাগে ভাগ করা যায়। তো সঠিক ক্রমটা এভাবে মনে রাখবো, লে যা, ঠিক আছে না, লে যা পে পে ডি, দা দিয়ে আমরা মনে রাখবো, ঠিক আছে না, ট্রিক্স, ঠিক আছে না, আমি এমনি 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 মনে রাখতাম যে লেজা পেরিডা, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, তারপর হচ্ছে ডিপ্লোটিন এবং ডায়াকানিস হতে পারে। তা দেখো লেজা পেরিডা কোথায় আছে? এটা তো হবে না। লে এই যে লে 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 লেজা নাই, তো এটা আসবে না। এটা আসবে না, এটা আসবে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, তোমার হচ্ছে ডিপ্লোটিন হতে পারে। তাহলে দেখো লে যা পে ডি আছে, ঠিক আছে না, তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। এভাবে অনায়াসে হচ্ছে কোশ্চেনটা ধরতে পারবা, এভাবে মনে রাখবা, ঠিক আছে না, ইম্পর্টেন্ট কোশ্চেনটা। কোনটি মায়োসিস বিভাজনের ধাপ নয় নয়? তো প্রোফেজ ওয়ান হতে পারে, অ্যানাফেজ ওয়ান হতে পারে, তারপর মেটাফেজ ওয়ান হতে পারে, কিন্তু প্রো মেটাফেজ কখনো হয় না। তো এটা হচ্ছে ধাপ নয়, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর হচ্ছে প্রোফেজ এককে কয়টি উপদশা ভাগ করা যেতে পারে? 5টি উপপর্যায়ে ভাগ করা যেতে পারে, একটু পরে আগেই বললাম, ঠিক আছে না। প্রোফেজ একের উপদশা নয় কোনটি? তো লেপটোটিন, জাইকোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকানেসিস হতে পারে। তো এটা হবে না। ইন্টারফেস হচ্ছে তোমার কোষের প্রস্তুতি পর্যায়কে বলা হয় ইন্টারফেস বলা হয়। লেপ্টোস শব্দের অর্থ কি? লেপ্টোস শব্দের অর্থ পাতলা। এটা একদম মুখস্থ করে নিবা, এটা বোঝার কিছুই মানে কাহিনী এখানে নেই, মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে কি, লেপ্টোটিন উপদশায় ক্রোমোজোমের ক্রোমাটিন ব্যতীত অবশিষ্ট দানাদার পদার্থগুলোকে কি বলা হয়? ক্রোমোমিয়ার বলা হয়। একদম মুখস্থ করে নিবা, এটা কিন্তু একদম কনফিউশনে আসতে পারে। তো অ্যালার্ট লিখে দিলাম, সুন্দরভাবে আমরা পড়ে নেব। ক্রোমোজোমের পোলারাইজ বিন্যাস বা ফুলের তোড়ার মতো দেখা যেতে পারে কোন পর্যায়ে? পড়াই দিছি কিন্তু, দেখো দেখো কোশ্চেন চলে আসছে। পোলারাইজ বিন্যাস দেখা যেতে পারে লেপ্টোটিন পর্যায়ে সম্পূর্ণ হতে পারে, ঠিক আছে না, একদম টনটনা মুখস্থ করে নিবা। এই কোশ্চেনগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসি যে প্রোপেজ একের কোন কোন দশায় প্রাণী কোষের সেন্ট্রিওল অভিভুক্ত থাকে? এই যে লেপ্টোটিনের ক্ষেত্রে অভিভুক্ত থাকতে পারে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাট। তো আমরা মনে রাখবো। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা চলে আসছিল, এই কোশ্চেনটা আবার হচ্ছে বোর্ডে আসছিল। মায়োসিস কোষ বিভাজন কোন উপপর্যায়ে সিনাপসিস সম্পূর্ণ হয়? অর্থাৎ সিনাপসিস সম্পূর্ণ হতে পারে কোথায়? জাইগোনিনে সম্পূর্ণ হতে পারে। বারবার বলছি এগুলো ইম্পর্টেন্ট, তো ইম্পর্টেন্ট, সুন্দর ভাই তোমরা এটা রিডিং দিয়ে দিবা, চিত্র পড়ার দরকার নাই। দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে কি বলা হয়? বাইভ্যালেন্ট সিনাপসিস প্রক্রিয়া বলা হয়, একটু আগেই পড়লাম, ইম্পর্টেন্ট, ঠিক আছে না, বোর্ড কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট। হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধাকেই বলা হয় সিনাপসিস। তারপর হচ্ছে কোন উপপর্যায়ে বাইভ্যালেন্ট সৃষ্টি হতে পারে? জাইগোনিন পর্যায়ে বাইভ্যালেন্ট সৃষ্টি হতে পারে, অর্থাৎ বাই এভাবে মনে রাখবা, তো ইম্পর্টেন্ট, এটা একদম ইম্পর্টেন্ট, মেডিকেলের ক্ষেত্রে একদম পর্যায়ে আইন এগুলো পড়তেই হবে। কোষ বিভাজন কোন পর্যায়ে বাইভ্যালেন্ট সৃষ্টি হতে পারে? জাইগোনিনের ক্ষেত্রে বাইভ্যালেন্ট সৃষ্টি হতে পারে। তো এভাবে মনে রাখবা যে জাই এভাবে মনে রাখবা যে বি ফর হচ্ছে বাইভ্যালেন্ট সম্পূর্ণ হতে পারে কোথায়? জাইগোটিনের ক্ষেত্রে সম্পূর্ণ হতে পারে। এভাবে সুন্দরভাবে মনে রাখবা যে বাইজাই। ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি। যে হচ্ছে কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধে? হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধে কোন পর্যায়ে? জাইগোটিনের ক্ষেত্রে হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধে কোন ধাপে জীবের বৈচিত্র্য সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে? পড়াই দিছি কিন্তু বোর্ড কোশ্চেনে চলে আসছিল যে প্যাকেটিন উপপর্যায়ে সম্পূর্ণ হতে পারে। এটা রিডিং দিবা, মাস্ট টু নো, এটা রিভিশন মানে হচ্ছে রিডিং দিতে হবে। কোচিং ওভার কোথায় সম্পূর্ণ হয়? দেখো কুটি বার চড়ে আসছিল, তো পড়তে হবে। কোচিং ওভার সম্পূর্ণ হতে পারে প্যাকাটিন উপপর্যায়ে, বারবার বলছি, দেখো কোশ্চেন চলে আসছে। প্রোফেজ একের কোন পর্যায়ে কায়াসমা সৃষ্টি হতে পারে? কায়াসমা সৃষ্টি হতে পারে প্যাকাটিন উপপর্যায়ে, বারবার বলছি, দেখো ভর্তি পরীক্ষা চলে আসছিল অলরেডি, পড়তে হবে। মায়োসিস কোষ বিভাজনে এক্স আকৃতির গঠন দেখা যায় নিম্নের কোনটিতে দেখা যেতে পারে? এই প্যাকাটিন উপপর্যায়ে দেখা যেতে পারে, পড়াই দিছি। মায়োসিস কোষ বিভাজনে কোন পর্যায়ে কোচিং ওভার সম্পূর্ণ হয়? মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসছিল, দেখো কতগুলা ইম্পর্টেন্ট। কোচিং ওভার মানে ক্রোস মানে কি, প্যাকাটিন পর্যায়ে সম্পূর্ণ হতে পারে, ঠিক আছে। কোন পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্ট দুটি সেন্ট্রোমিয়ার এবং 4টি তোমার হচ্ছে কি ক্রোমোজোম পরিলক্ষিত হতে পারে? প্যাকারিন উপর্যায় সম্পূর্ণ হতে পারে। ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, একদম আমাদের পড়তে হবে। নেক্সট আমরা চলে আসি যে একই ক্রোমোজোমে ক্রোমাটিড দুটিকে কি বলা হয়? যদি আসে তাহলে সিস্টার ক্রোমাটিড, আর যদি ভিন্ন থাকতো তাহলে নন সিস্টার ক্রোমাটিড বলা হতো। প্যাকাইটিন উপপর্যায়ে প্রতিটি হোমোলোগাস ক্রোমোজোম থেকে কতটি করে ক্রোমাটিড সৃষ্টি হয়? 4টি করে ক্রোমাটিড সৃষ্টি হতে পারে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, একদম টনটনা লেভেলে একদম কি করবা,
মুখস্থ করে নিবা, ঠিক আছে না? নেক্সট আমরা চলে আসি যে প্রোফেজ একের কোন উপপর্যায়ে টেট্রা সৃষ্টি হয়। টেট্রা মানে ক্রোমোজোম সংখ্যা ৪ টা থাকবে। তো ৪ টা থাকতে পারে, প্যাকেটের উপপর্যায় সম্পূর্ণ হতে পারে। এই কোশ্চেনগুলো ইম্পোর্টেন্ট। নিচে কোন ধাপে কাজমা সৃষ্টি হতে পারে? কাজমা সৃষ্টি হতে পারে কি? প্যাকেটিন উপপর্যায় সম্পূর্ণ হতে পারে। বোর্ড কোশ্চেন চলে আসছিল ইম্পোর্টেন্ট। ক্রসিং ওভার সংঘটিত হয় কোথায়? ক্রসিং ওভার সংঘটিত হতে পারে নন সিস্টার ক্রোমাটিডে সম্পূর্ণ হতে পারে। ঠিক আছে না? ইম্পোর্টেন্ট। এই কোশ্চেনগুলো ইম্পোর্টেন্ট। এটা হচ্ছে মিওসিসে প্রোফেজ একের প্যাকেটিন উপপর্যায় দশা এক্স আকৃতির অংশকে কি বলা হয়? এক্স আকৃতির দশাকে বলা হয় কাজমা বলা হয়। অল বোর্ড কোশ্চেনে চলে আসছিল ইম্পর্টেন্ট। প্রোফেজ একের কোন উপদশায় লুপ তৈরি হয়? লুপ সৃষ্টি হতে পারে ডিপ প্রোটিন ক্ষেত্রে। এগুলো প্রত্যেকটা তোমার পড়ায় একদম সুন্দরভাবে আমি প্রথম অবস্থায় পড়াই দিছি। সুন্দরভাবে পড়লে বুঝতে পারবা যে আসলে হচ্ছে কতটুকু ইম্পর্টেন্ট এগুলা। প্রান্তিকোণ বলতে কি বোঝায়? প্রান্তিকোণ বলতে হচ্ছে কায়সমা প্রান্তের দিকে সরে যাওয়াকে বোঝানো হয় থাকে। ঠিক আছে না? এই কোশ্চেনটা একদম চোখ বন্ধ করে মুখস্থ করে নিবা। প্রান্তিকোণ কোন পর্যায়ে সম্পূর্ণ হতে পারে? পড়াই দিছি। এটা ডিপ প্রোটিন পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। ঠিক আছে না? তারপর হচ্ছে মায়োসিস কোষ বিভাজন কোন পর্যায়ে কায়সমা দৃষ্টিগোচর হয়? কাজমা দৃষ্টিগোচর হতে পারে ডিপ্লোটিন পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। ইম্পর্টেন্ট কোশ্চেনটা। ডিপ্লোটিন উপপর্যায়ে ২ বা ততোধিক যদি থাকে তাহলে ১৮০ ডিগ্রি আসবে। আর সরি ২ বা ততোধিক থাকলে হচ্ছে ৯০ ডিগ্রি, আর একটি থাকলে ১৮০ ডিগ্রি হয়। ঠিক আছে না? প্রোফেজ একের কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনে অবিভক্ত ঘটতে পারে? এই ডায়াকাইনেসিস পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। পুরা এগুলা প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের আমি পড়াই দিছি। জাস্ট তোমরা এটা রিডিং দিয়ে দিবা। নেক্সট আমরা চলে আসি। মায়োসিস কোষ বিভাজনে কোন পর্যায়ে আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়? তো মেটাফেজ একে সম্পূর্ণ হতে অ্যানাফেজ একে সম্পূর্ণ হতে পারে। এই কোশ্চেনটা সুন্দরভাবে তোমরা মুখস্থ করে নিবা। এই কোশ্চেনটা একটু ভালো লেভেলে একটু ক্রিটিক্যাল কোশ্চেন। তো সুন্দরভাবে আমরা অ্যালার্ট লিখে দেবো, সুন্দরভাবে আমরা মুখস্থ করে নেব। নেক্সট আমরা চলে আসি। নেক্সটে কোনো চিত্র লাগবে না। ঠিক আছে না? ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে অর্ধেক হয় কোন ধাপে? এই যে অ্যানাফেজ ধাপে সম্পূর্ণ হতে পারে। ডেন্টাল ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসছিল এই কোশ্চেনটা। মায়োসিসের কোন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হতে পারে? হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হতে পারে কি? অ্যানাফেজ একে সম্পূর্ণ হতে পারে। কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট। মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভাজন মধ্যবর্তী দশাকে কি বলা হয়? ইন্টারকাইনেসিস প্রক্রিয়া বলা হয়। পড়াই দিছি, বোর্ড কোশ্চেনে চলে আসছিল। দেখো কুমিল্লা চলে আসছিল, রাজশাহীতে চলে আসছিল। অনেক ইম্পর্টেন্ট ভাই, পড়তে হবে। মায়োসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমে দুটি ক্রোমাটিন সম্পূর্ণ পৃথক হয়ে যায়? অ্যানাফেজ ধাপে সেটা সম্পূর্ণ হতে পারে। দিনাজপুর বোর্ড কোশ্চেন চলে আসছিল, প্যারা বোর্ড কোশ্চেন। বা তারপর চলে আসি যে হচ্ছে প্রোফেজ ২ এর শেষের দিকে অর্থাৎ শেষের দিকে কোনটি ঘটতে পারে? শেষের দিকে হচ্ছে কি নিউক্লিয়ার এবং নিউক্লিয়ার এনভেলপে বিলুপ্ত করতে পারে। এই কথাগুলো তোমাদের পড়াই দিছি ভাই। সুন্দর ভাই, খালি ক্লাসটা মনোযোগ সহকারে করলে মুখস্থ করলে হয়ে যাবে। মায়োসিস বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার বিভক্ত হতে পারে? মেটাফেজ পর্যায়ে সম্পূর্ণ বিভক্ত হতে পারে। ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসি যে সেন্ট্রোমিয়ার বিভাজন ঘটায় কোথায়? মেটাফেজ ২ এ সম্পূর্ণ হতে পারে। তারপরে এখানে কি বলছে? এখানে একটা চিত্র দেওয়া আছে, তো চিত্র আমাদের লাগবে না। তোমাদের বোর্ড কোশ্চেনের জন্য লাগবে, কিন্তু হচ্ছে চিত্রটা এটা হাউস ওয়াইফ দেওয়া থাকলো। তো সুন্দরভাবে তোমরা হচ্ছে এটা সুন্দরভাবে সলিউশন করবা। ঠিক আছে না? তো ওভারঅল আমরা আছে কি, আমরা হচ্ছে মায়োসিসের ফুল পার্টটা আমরা শেষ করে দিলাম। হচ্ছে বই থেকে পড়লাম, ইভেন হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে পড়লাম। এখন কোশ্চেন ব্যাংকটা আমরা অল্প একটু পর সলিউশন করবো, কেননা হচ্ছে কোশ্চেন ব্যাংক হচ্ছে এবড়ো ভাবে হচ্ছে কোশ্চেন দেওয়া আছে। তো তো আমরা এখন মেইন বইটার থেকে আমরা কোর্সিং ওভারের পার্টটা শেষ করব, এবং হচ্ছে দেন আমরা হচ্ছে একদম কোশ্চেন ব্যাংকে আমরা হচ্ছে কোশ্চেন সলিউশন করতে যাব। ঠিক আছে না? কোশ্চেন পেপার থেকে তো আহামরি তেমন ভাবে কোশ্চেন আসে না। তার সংজ্ঞা থেকে এতটুকু এভাবে কোশ্চেন চলে আসবে যে মায়োসিস একের উপপর্যায় হচ্ছে প্যাকেটিন উপপর্যায় আ এক জোড়া এক জোড়া সমসমস্ত ক্রোমোজোম দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশে বিনিময় হওয়াকে বলা হয় ক্রসিং ওভার। ঠিক আছে না? ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের জিন সমূহের মূল বিন্যাসের পরিবর্তন এখানে ঘটতে পারে। এই কথাটা ইম্পর্টেন্ট। পরিবর্তন ঘটে এবং হচ্ছে লিঙ্কড জিনসমূহ নতুন সমন্বয় তৈরি হতে পারে। থমাস হান্ট মুরগান ভুট্টা উদ্ভিদের ক্ষেত্রে কোচিং ওভার লক্ষ্য করেন কত সালে? ১৯০৯ সালে। সাল মুখস্থ করতে বলি না, কিন্তু এই সালটা ইম্পর্টেন্ট, এবং তিনি এর জন্য হচ্ছে নোবেল পুরস্কার পান। ভালো কথা। কোচিং ওভারের কৌশল এবং প্রক্রিয়া এখান থেকে কিছু পড়তে হবে না। জাস্ট এই এনজাইম নামটা মনে রাখবো আমরা, যে ইন্ডো নিউক্লিয়াসেস এনজাইম এর কারণে সম্পূর্ণ হতে পারে। এবং লাগেজ এনজাইম সেটার সাহায্যে সেটা জোড়া লাগানো হয়। আর এখান থেকে কিছু পড়তে হবে না। তাৎপর্যপূর্ণ এবং কোচিং ওভারের গুরুত্ব অল্প একটু পড়তে হবে। জাস্ট লাস্টের পার্টটা মনে রাখবো, জেনেটিক ম্যাপ তৈরি করার জন্য এবং ক্রোমোজোমের জিনের অবস্থান নির্ণয় করার জন্য, এবং ক্রোমোজোমের জিন নতুন বিন্যাসের ফলে জিনের ভ্যারিয়েশন সৃষ্টি করার জন্য এই কোর্সিং ওভার দরকার পড়ে থাকে। ৭, ৮, ৯ এই ৩টা পয়েন্ট ইনফিনিটলি ইম্পর্টেন্ট। জাস্ট মুখস্থ করলে হয়ে যাবে। আর আমরা কিছু পড়বো না। মাইটোসিস এবং হচ্ছে মায়োসিস এখানে পার্থক্য দেওয়া আছে। এবং লাস্টে দেওয়া আছে কি ক্রোমোজোম এবং জিনের পার্থক্য দেওয়া আছে। তো এই ২ টা পার্ট তোমাদের এইচডব্লিউ দেওয়া থাকলো, সুন্দরভাবে পড়ে নিবা। আমি পড়াই দিছি কিন্তু, ঠিক আছে না? পড়াই দিছি, তোমরা সুন্দরভাবে জাস্ট খালি পড়ে নিবা। ক্লাসে কিন্তু বারবার পড়াই দিছি, এবং হচ্ছে ইভেন এটা পড়াও দিছিলাম।
তো ভাই তোমরা এটা করলে হয়ে যাবে। আমরা এখন হচ্ছে কি কোশ্চেন ব্যাংকে চলে যাবো, কোশ্চেন ব্যাংক থেকে পড়ে নিব যে কোচিং ওভারটা আসলে কি। কোচিং ওভারটা হচ্ছে তোমার মায়োসিস একের প্যাকেটিনের উপপর্যায়। তাহলে এখান থেকে কোশ্চেন চলে আসবে যে কোচিং ওভার কোথায় সম্পূর্ণ হয়, মায়োসিস একে সম্পূর্ণ হয়, কোন পর্যায়ে সম্পূর্ণ হতে পারে, প্যাকেটিনের উপপর্যায়ে সম্পূর্ণ হতে পারে, কয় জোড়া, এক জোড়া সমস্ত ক্রোমোজোম, দুটি নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে অংশের বিনিময় হওয়াকে কি বলা হয়, কোচিং ওভার প্রক্রিয়া বলানো হতে পারে। ঠিক আছে না? এখান থেকে এতটুকু আমাদের মনে রাখতে হবে যে কোচিং ওভার এখানে সম্পূর্ণ হতে পারে। তারপর কে আবিষ্কার করেছেন, থমাস হান্ট মুরগান 1900 সালে ভুট্টা উদ্ভিদের ক্ষেত্রে তোমার সেই কোচিং ওভার ধারণা করেছেন। এবং হচ্ছে তিনি 1933 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। কোচিং ওভারের কৌশল এখানে দেওয়া আছে, তো এন্ডোনিউক্লিয়াস দেওয়া আছে, লাইগেজ দেওয়া আছে, ততটা ইম্পর্টেন্ট না, এটা রিডিং দিয়ে দিবা। তাছাড়া কোচিং ওভারের গুরুত্ব এখানে দেওয়া আছে, কোচিং ওভারের গুরুত্বটা অল্প একটু মধ্যে পড়তে হবে, যে জিনের নতুন বিন্যাসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, জিনতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ক্রোমোজোমের জিনের অবস্থা নির্ণয় করার জন্য এবং ক্রোমোজোমের ম্যাপ তৈরি করার জন্য কোচিং ওভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জেনেটিক ভেরিয়েশনের ক্ষেত্রে, নতুন প্রকরণের সৃষ্টির ক্ষেত্রে এবং জিন পূর্ণ সংযুক্তি পরিবর্তন এবং প্রজাতির নতুন পরিবেশ টিকে থাকার ক্ষেত্রে এই যে কোচিং ওভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মেডিকেলের জন্য ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, আর্টসের ক্ষেত্রে একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, একদম এটাগুলো একদম মুখস্থ করতেই হবে, একদম জানতেই হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে না? তো কোচিং ওভার এতটুকুই পার্ট দেওয়া আছে। তো এতটুকু পার্ট পড়লেই হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসি যে হচ্ছে মানে হচ্ছে আবার রিভিশন দিই পার্টগুলা। এট এ গ্লান্স মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দেওয়া আছে, তো সুন্দরভাবে আমরা পড়ে নিই। যে হচ্ছে প্রাথমিক আলোচনা এখানে দেওয়া আছে যে বায়োসিস শব্দটি প্রযুক্ত করেন ফার্মার এবং মুর। এই কথাগুলো আবার রিপিট হইতেছে যে জীবসমূহের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করতে পারে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে মায়োসিসের ফলে। ঠিক আছে না? এবং ডিপ্লয়েড জনন মাতৃকোষে বিভাজিত হয় মায়োসিস প্রক্রিয়ার ক্ষেত্রে, এবং হচ্ছে থ্যালোফাইটিক মায়োসিস হয়, জাইগোটিক উপপর্যায় সম্পূর্ণ হতে পারে। এই কথাগুলো ইম্পর্টেন্ট। হ্যাসমূলক বা রিডাকশনাল বিভাজনকে বলা হয় মায়োসিস বলা হয়। মায়োসিস বিভাজনের ফলে আবদ্ধ কোষ সৃষ্টি হতে পারে কয়টি? 4টি সৃষ্টি হতে পারে। এই কথাটা এখান থেকে আমাদের জানতে হবে। এবং মেন্ডেল এবং আপাত ব্যতিক্রম ব্যাখ্যা করা যায় কোন সূত্রের সাহায্যে? মাইটোসিস প্রক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করা যায়। এবং বাইভোলেন্ট দেখা যায় কোথায়? জাইগোটের ক্ষেত্রে বাইভোলেন্ট দেখা যেতে পারে। ঠিক আছে না? জাই এবার মনে রাখতে বলছিলাম। প্লাজমা গঠিত হয় প্যাকেটিন উপপর্যায় এবং জীব বৈচিত্র্যের জন্য দশাকে বলা হয় প্যাকেটিন। প্যাকেটিনের ক্ষেত্রে তোমার সেই জীব বৈচিত্র্য এখানে সৃষ্টি করতে পারে। এবং মাইটোসিসের প্রোফেজ একে উভয় সিনাপসিস সম্পূর্ণ হয়। সিনাপসিস কোথায় সম্পূর্ণ হয়? জাইগোটিনে সম্পূর্ণ হতে পারে। ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। ক্রোমোজোমের ক্রোমোমিয়ার নামক দানাদার প্রোটিন দেখা যেতে উপপর্যায় এবং মানুষের 21 নং ক্রোমোজোম ট্রাইসোমির জন্য ডাউন সিনড্রোম প্রয়োজন হতে পারে। মানুষের 18 নং ক্রোমোজোমে ট্রাইসোমির জন্য এডওয়ার্ড সিনড্রোম প্রয়োজন হতে পারে। তো এই ইনফরমেশনগুলো না পড়লেও হবে। ঠিক আছে না? এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, পড়ার দরকার নেই। তো কোষ বিভাজনের শেষ দশা হলো কি? মিয়োসিস 2 দশা। মিয়োসিস 2 দশাকে বলা হয় কি? সমীকরণ কোষ বিভাজন প্রক্রিয়া নামে অভিহিত করানো হতে পারে। এবং কোচিং ওভার থেকে এতটুকু আমাদের পরিণত হবে আমাদের যে কোচিং ওভার সম্পর্কে প্রথম ধারণা দেন থমাস হান্ট মুরগান, কোন উদ্ভিদের ক্ষেত্রে? ভুট্টা উদ্ভিদের ক্ষেত্রে। ঠিক আছে না? এবং কোচিং ওভার সমগ্র প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে 4টি ধাপের মাধ্যমে। প্লাজমার অংশের ক্রোমাটিড গুলো ট্রানজিশনের প্রভাবে জোড়া লাগায় তাদেরকে বলা হয় লাইগেজ। ঠিক আছে না? এবং জীব বিবর্তনে ভূমিকা রাখতে পারে জার্মিনাল কোচিং ওভার। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট, মানে হচ্ছে ইউনিক একটা ইনফরমেশন। দুটি জিনের মধ্য দূরত্ব এবং ক্রসিং ওভারের হারের কি হতে পারে? সমানুপাতিক হতে পারে। এই কথাটা আমরা নতুন শিখলাম। ক্রোমোজোমের দেহের বিন্যাস, জিনের বিন্যাস সরলরৈখিক হতে পারে এবং ক্রসিং ওভারের হার নির্ণয়ে ক্রোমোজোম জিনের অবস্থান এবং জিন ম্যাপ তৈরি করানো যেতে পারে। এই কথাটা ইম্পর্টেন্ট। এবং ক্রসিং ওভারের সময় সৃষ্ট প্লাজমা আকৃতি কি হতে পারে? ক্রোস আকৃতি হতে পারে অথবা এক্স আকৃতি হতে পারে। জিন ম্যাপিং ভূমিকা রয়েছে ক্রসিং ওভারের ক্ষেত্রে এবং জেনেটিক্যালি বা পূর্ণ সংযুক্তি বলা হয় ক্রসিং ওভারকে বলা হয়। ক্রোমোজোমের জিনের অবস্থান নির্ণয়ে সাহায্য করা যায় ক্রসিং ওভারের সাহায্যে এবং ক্রোমোজোমের প্রান্তের দিকে সহায়তাকে বলা হয় প্রান্তিকরণ বা প্রান্তীয়করণ প্রক্রিয়া বলা হয়। এবং জেনেটিক্যালি ভেরিয়েশন সৃষ্টি হতে পারে ক্রসিং ওভারের মাধ্যমে। প্রতিটা কথাই ইম্পর্টেন্ট। আপত্য জীবের চরিত্রগত পার্থক্য কারণ হচ্ছে ক্রসিং ওভার এবং নন সিস্টার ক্রোমাটিডের নির্দিষ্ট অংশকে বলা হয় এন্ডোনিউক্লিয়াস বলা হয়। ক্রোমোজোমের ম্যাপ তৈরি করা হয় কোচিং ওভারের মাধ্যমে। মেডিকেলে ভর্তি পরীক্ষায় অলরেডি চলে আসছিল। তারপর কি কোচিং ওভারের শতকরা হার থেকে তৈরি করা যায় ক্রোমোজোম ম্যাপ। ঠিক আছে না? এবং কোচিং ওভার ঘটে না কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। তো কি কোন ক্ষেত্রে ঘটে ওটা পড়ার দরকার নেই। কোচিং ওভার হ্রাস করে এমন রাসায়নিক পদার্থ কি হতে পারে? যেমন কলসিস হতে পারে, তারপরে সেলেনিয়াম হতে পারে। এই দুটো কথা ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো। কোচিং ওভার বৃদ্ধিকারী হচ্ছে রেডিওমেটিক পদার্থ হলো ইথাইল মিথেন সালফোনেট হতে পারে। এই কথাগুলো ইম্পর্টেন্ট। তো ওভারঅল হচ্ছে কি আমরা সুন্দরভাবে হচ্ছে আমরা মায়োসিস এবং হচ্ছে কোচিং ওভার পার্টটা আমরা সুন্দরভাবে শেষ করলাম। অলরেডি হচ্ছে আমরা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 কোষ বিভাজন সেল ডিভিশন এই অধ্যায়টা আমরা একদম শেষ করে দিছি। শেষ হয়ে গেছে। জাস্ট করে আমরা হচ্ছে এমসিকিউ সলিউশন করলে একদম সম্পূর্ণ হয়ে যাবে অধ্যায়টা শেষ করা। ঠিক আছে না? তো চলে আসো। আমরা হচ্ছে এখন হচ্ছে এই কোশ্চেন ব্যাংকটা থেকে আমরা হচ্ছে এমসিকিউ গুলো সলিউশন করি।
কি দেওয়া আছে দেখো, প্রথমে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা চলে আসলাম। এখানে বলছে মানে এখানে বলছে কোন কোষ বিভাজনে কোন উপদশায় ক্রোমোজোমগুলো সমস্ত ক্রোমোজোমগুলো মধ্যে সিনাপসিস ঘটে। তো সিনাপসিস কোথায় ঘটে? সিনাপসিস ঘটতে পারে জাইগোনের ক্ষেত্রে ঘটতে পারে। এই ইনফরমেশনগুলো সুন্দরভাবে পড়ে নিবা। এগুলো অলরেডি পড়াইছি তোমাদের। প্রোফেজ 1 এর কোন পর্যায়ে কাইজমা সৃষ্টি হয়? তো কাইজমা সৃষ্টি হতে পারে কোন পর্যায়ে? প্যাকাটিন উপপর্যায়ে। দেখো লেপটোটিনের ক্ষেত্রে বুকেট তৈরি হয়। ক্রোমোজোমের প্রয়াস বিন্যাস দেখা যেতে পারে। জাইগোনের ক্ষেত্রে তোমার সিনাপসিস ঘটে, বায়োভ্যালেন্স সৃষ্টি হতে পারে। এই কথাগুলো ইম্পর্টেন্ট। প্যাকাটিন টেট্রা সম্পূর্ণ হয়, কাইজমা সম্পূর্ণ হয় এবং ক্রসিং ওভার সম্পূর্ণ হয় এবং ডিপ্লোটিনে প্রান্তিকন সৃষ্টি হতে পারে। একদম ইনফিনিট স্টার ইম্পর্টেন্ট, একদম মাস্ট টু নো, জানতেই হবে। তা কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রার সমূহ সম্পূর্ণ হতে পারে? তো টেট্রার কথা সম্পূর্ণ হয়, প্যাকাটিন পর্যায়ে সম্পূর্ণ হয়। ইম্পর্টেন্ট, একটু আগে পড়ে দিলাম। মায়োসিস কোষ বিভাজন কোথায় হতে পারে? মায়োসিস কোষ বিভাজন তোমার হচ্ছে কি, এই যে হচ্ছে যৌন কোষে সম্পূর্ণ হতে পারে। যকৃৎ আসবে না, অস্থি আসবে না, ফুসফুস আসার কথাই না। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো সুন্দরভাবে পড়বো আমরা। যে সিনাপসিস ঘটে কোন পর্যায়ে? সিনাপসিস ঘটে কোন পর্যায়ে? জাইগোনের ক্ষেত্রে সম্পূর্ণ হতে পারে। প্যাকাটিন আসবে না, ডিপ্লোটিন আসবে না, লেপ্টোটিন আসার কথাই না। নেক্সটে আমরা চলে আসি, নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সটে তোমার দেওয়া আছে মায়োসিসের কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়ে যায়? অ্যানাফেজ একে হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়ে যেতে পারে। একটু আগেই পড়লাম রয়্যাল গার্ড থেকে। মায়োসিসের ফলে সৃষ্টি হয় কি? মায়োসিসের ফলে সৃষ্টি হতে পারে গ্যামেট। একটু আগেই পড়লাম। কোন পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্ট দুটি সেন্ট্রোমিয়ার এবং 4টি ক্রোমাটিড পরিলক্ষিত হতে পারে? এই যে যা প্যাকাটিন পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। উদ্ভিদের কোষে মাইটোটিক বিভাজনের সময় ডিএনএ উৎপন্ন সৃষ্টি হতে পারে কোথায়? লেপ্টোটিনের পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট, এই কথাটা সুন্দরভাবে পড়ে নিবা। জাহাঙ্গীরনগর জগন্নাথ ইউনিভার্সিটি চলে আসলাম। যে কোন প্রক্রিয়া চারিত্রিক বৈশিষ্ট্য বিনিময় সম্পূর্ণ হতে পারে? কোন প্রক্রিয়ার মাধ্যমে? এই যে কোর্সিং ওভারের মাধ্যমে সম্পূর্ণ হয়। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, সুন্দরভাবে আমরা দেখে নিব। মায়োসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস কয়বার বিভক্ত হয়? নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হতে পারে। তো 2 ইজ রাইট অ্যান্সার। বায়োভ্যালেন্স সৃষ্টি হয় মিয়োসিস কোন উপপর্যায়ে? বায়োভ্যালেন্স সৃষ্টি হতে পারে তো জাইগোনে হতে পারে। ঠিক আছে না? এবার মনে রাখবা, দুটি নন সিস্টার ক্রোমাটিডের ফলে অংশের বিনিময়কে কি বলা হয়? কোচিং ওভার প্রক্রিয়া বলা হয়। এই সংজ্ঞা থেকে কোশ্চেন চলে আসছে। বারবার বলি যে সংজ্ঞা থেকে কোশ্চেন চলে আসে। দেখো কোশ্চেন অলরেডি চলে আসছিল। নেক্সটে চলে আসি। যে মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন অলিপ্ত ঘটতে পারে? অলরেডি আমরা পড়লাম, রয়্যাল গার্ড থেকে পড়লাম। এখানেও সুন্দরভাবে দেওয়া আছে। ডায়াকাইনেসিসের প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে রাখি দিবা। যে মায়োসিস প্রোফেজ 1 এর মায়োসিসের প্রোফেজ 1 এর প্যাকাটিন উপপর্যায় বা প্যাকাটিন উপদশায় এস আকৃতির অংশকে কি বলা হয়? এস আকৃতির অংশকে বলা হয় কাসমা প্রক্রিয়া বলানো হতে পারে। ইম্পর্টেন্ট। ক্রসিং ওভার সম্পর্কে প্রথম ধারণা কি? দেখো এই কোশ্চেনটা অলরেডি চলে আসছে। এটা হচ্ছে মর্গান ধারণা দেন। ঠিক আছে না? এবং ওয়াল্টার ফ্লেমিনিং হচ্ছে কোষ আবিষ্কার করেন। কত সালে? 1882 সালে কোষ আবিষ্কার করেছেন। ঠিক আছে না? মেন্ডেলের সূত্র ব্যাখ্যা সম্ভব কোন বিভাজনের মাধ্যমে? মাইটোসিস আসবে না, মাইটোসিস আসবে না, কেরিওকাইনেসিস আসবে না। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওকাইনেসিস আর হচ্ছে সাইটোপ্লাজমে বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। আর মায়োসিস ছাড়া মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা সম্ভব নয়। মায়োসিস কোষ বিভাজন কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার সৃষ্টি হতে পারে? এতে প্রোফেজ 1 পর্যায়ে সেন্ট্রোমিয়ার সৃষ্টি হতে পারে। ক্রসিং ওভার কোথায় সম্পূর্ণ হয়? ক্রসিং ওভার দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে সম্পূর্ণ হতে পারে। সংজ্ঞা থেকে কোশ্চেন চলে আসছে এবং এটা আবিষ্কার করেন বিজ্ঞানী হচ্ছে মর্গান হান্ট মর্গান 1909 সালে। ভুট্টা উদ্ভিদের ক্ষেত্রে ধারণা দেন। মিওসিস কোষ বিভাজন নিউক্লিয়াস কতবার বিভক্ত হয়? 2 বার বিভক্ত হয়। ক্রোমোজোম একবার বিভক্ত হতে পারে। কোনটির মাধ্যমে জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি হতে পারে? তো জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি হতে পারে ক্রসিং ওভারের মাধ্যমে। তো গুরুত্ব থেকে কোশ্চেন চলে আসছে। ঠিক আছে না? দেখো কতটুকু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। মায়োসিস বাইভ্যালেন্ট হোমোলোগাস ক্রোমোজোম সৃষ্টি শুরু হয় কোন উপপর্যায়ে সম্পূর্ণ হতে পারে? জাইগোনের ক্ষেত্রে সম্পূর্ণ হতে পারে। এই কোশ্চেনটা অলরেডি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, শুধু ভাই আমরা পড়ে নিব আমরা। নেক্সট আমরা চলে আসি। যে একই প্রজাতির মধ্যে বৈচিত্র্য আনতে কোনটি প্রধান ভূমিকা পালন করতে পারে? তো বৈচিত্র্য মানে মায়োসিস আসবে। তারপর মায়োসিস ইন্টারকাইনেসিস পর্যায়ে কোনটি অনুলিপন হয় না? তো হচ্ছে ডিএনএ অনুলিপন হয় না। প্রোটিন অনুলিপন হতে পারে, আরএনএ অনুলিপন হতে পারে। তো ডিএনএ কখনো অনুলিপন হয় না। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। স্টার চিহ্ন দিয়ে আমরা শুধুভাবে কি করব? পড়ে নেব। আমাদের মাসটা আমাদের পড়ে নিতে হবে। নিউক্লিয়াসের মেমব্রেনে অবলুপ্তি মায়োসিসের কোন উপপর্যায়ে সম্পূর্ণ হয়? পড়াই দিছি সুন্দরভাবে। হচ্ছে ডায়াকাইনেসিসের ক্ষেত্রে সম্পূর্ণ হতে পারে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা কনফিউশনের মধ্যে চলে আসতে পারে। তো আমরা সুন্দরভাবে আমরা পড়ে নেব। নেক্সট আমরা চলে আসি। যে এখানে কি বলছে? যে তো আমরা হচ্ছে আমরা 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 হচ্ছে কোথায় পড়লাম? আমরা হচ্ছে জাহাঙ্গীরনগর, আমরা হচ্ছে কোশ্চেন সলিউশন করলাম। এখন রাজশাহী ইউনিভার্সিটি আমরা চলে আসবো। যে কোষ বিভাজনের কোন পর্যায়ে সিনাপসিস তৈরি হয়? সিনাপসিস তৈরি হয় কোথায়? জাইগোনের সৃষ্টি হতে পারে। বারবার কোশ্চেন, একই কোশ্চেন বারবার রিপিট করছে এরা। যে থমাস হান্ট মর্গান 1909 সালে প্রথম কোন উদ্ভিদের কোচিং অভ্যাস দেখতে পান কোথায়? আ গম আসবে না, ধান আসবে না, যব আসবে না, গমের ক্ষেত্রে লক্ষ্য করেন। কেরিওগ্যামি কি? কেরিওগ্যামি হতে পারে তোমার হচ্ছে কি? দুটি কোষের নিউক্লিয়াসের মিলনকে বলা হয় কেরিওগ্যামি বলা হয়। এটা সপ্তম অধ্যায়ে পড়া। তারপর ২য় অধ্যায়ে ঢুকাই দিছে। তো তাও আমরা পড়ে নেব। চট্টগ্রামে চলে আসো যে হ্যাপ্লয়েড জীবের কোথায় মাসে সম্পূর্ণ হতে পারে? হ্যাপ্লয়েডের ক্ষেত্রে তোমার হচ্ছে কি? তোমার জাইগোটে সম্পূর্ণ হয়।
সুপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে মায়োসিসকে কি বলা হয়? স্পোরিক মায়োসিস প্রক্রিয়া বলানো হতে পারে। ইম্পোর্টেন্ট। আর এই যে হচ্ছে ছকটাও ইম্পোর্টেন্ট, বক্সটা হচ্ছে 5 স্টার ইম্পোর্টেন্ট। সুন্দরভাবে আমরা পড়ে নেব। ঠিক আছে? ক ক কোনটি ক্রসিং ওভারের তাৎপর্য নয়? তো ক্রসিং ওভারের তাৎপর্য নয় কোনটি? গুরুত্ব এখানে দেওয়া আছে, তো সুন্দরভাবে গুরুত্ব পড়তে হবে। যে ক্রসিং ওভারের তাৎপর্যপূর্ণ হচ্ছে জিনের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, জেনেটিক ম্যাপ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, জিনগত পরিবর্তন সাধিত এখানে সম্পূর্ণ হতে পারে এবং প্রজননবিদ্যা যথেষ্ট ভূমিকা রাখতে পারে। অর্থাৎ এগুলো হচ্ছে তোমার হচ্ছে কি, এগুলা টনটনে মুখস্থ করতে হবে, তাহলে এই কোশ্চেনগুলা ফেস করতে পারবা। তো এখানে কোষ চক্র নিয়ন্ত্রণ হতে পারে। এখানে নয় যদি বলতে শুধু ফলসটা বের করতে হবে, বাদ বাকিগুলো সব ঠিক আছে। নিচে কোন কোষে মায়োসিস প্রক্রিয়া কোষ বিভাজন সম্পূর্ণ হয়? হচ্ছে জনন মাতৃকোষে সম্পূর্ণ হতে পারে। শুধু মাতৃকোষ না, জনন মাতৃকোষ সেখানে থাকতে হবে। খুলনাতে চলে আসি আমরা। যে হচ্ছে আ আ নিচের কোনটি মায়োসিসের একে প্যাকাটিন উপপর্যায় ধাপে সম্পূর্ণ তাৎপর্যপূর্ণ নয়? ট্রু ফলস এখানে দেওয়া আছে। তো তাৎপর্যপূর্ণ হতে নয় জনন জনন কোষ। সুন্দর ভাই এই পার্টটা সুন্দর ভাই তোমরা রিডিং দিবা। রিডিং দিলে বুঝতে পারবা যে আসলে এখানে আ আ বলছে এটা কি। নেক্সট আমরা চলে আসি। ফার্স্টে আমরা চলে আসি। ফার্স্টে কি দেওয়া আছে? ফার্স্টে কোশ্চেন ব্যাকে চলে আসি যে এখানে বলছে কোন কোষ বিভাজনের কোন দশায় এক্স আকৃতি দেখা যেতে পারে? তো এক্স আকৃতি দেখা যেতে পারে কোথায়? এক্স আকৃতি দেখা যেতে পারে হচ্ছে প্যাকাটিন পর্যায়ে দেখা যেতে পারে। তো ইম্পোর্টেন্ট কোশ্চেন। ইম্পোর্টেন্ট কোশ্চেন, তো আমরা পড়বো আমরা। কোশ্চেনটা ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসি যে হাজি দানেশে চলে আসি যে কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যেতে পারে? এই কোশ্চেনটাও একটু ইম্পর্টেন্ট। তো দানাদার দেখা যেতে পারে কোন ধাপে? লেপটিন ধাপে সম্পূর্ণ হতে পারে। এই কথাটা ইম্পর্টেন্ট। থমাস হান্ট মুরগান হচ্ছে কোন প্লান্টে সর্বপ্রথম ক্রোমোসোম দেখতে পান? ধান আসবে না, ভুট্টাতে দেখতে পান, গম আসবে না, মোটর তো আসার কথাই না। কোন ধাপে জীবের বৈচিত্র্য সৃষ্টি ভূমি প্রক্রিয়া সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়? তো কোন ধাপে? প্যাকেটিং পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। এই কোশ্চেনগুলো বারবার রিপিট হইতেছে, তো ইম্পর্টেন্ট। কোচিং ওভার ঘটে মায়োসিস কোন পর্যায়ে? মায়োসিস হচ্ছে কি মায়োসিসের মায়োসিস কোন পর্যায়ে? প্রোফেজ 1 পর্যায়ে কোচিং ওভার সম্পূর্ণ হয়। এই কথা ইম্পর্টেন্ট। কোষ বিভাজনের উপপর্যায়ে কাজমা তৈরি হয়। কোন উপপর্যায়ে কাজমা সৃষ্টি হতে পারে? এই যে হচ্ছে প্যাকাটিন উপপর্যায়ে কাজমা সৃষ্টি হতে পারে। এগুলো দেখে নিবা। যে হচ্ছে প্যাকাটিন উপপর্যায়ে প্রান্তিকণ এখানে সৃষ্টি হয়। অর্থাৎ প্রান্তিকণ ঘটতে পারে ডিপ্লোটিনের ক্ষেত্রে, সিয়ামসিস ঘটতে পারে হচ্ছে জাইগোনের ক্ষেত্রে, এবং বুকেট সৃষ্টি হতে পারে লেফটিনের ক্ষেত্রে। ঠিক আছে না? ইম্পর্টেন্ট। আর হচ্ছে কোষ বিভাজনে প্যাকাটিন উপপর্যায় হচ্ছে কাজমা সৃষ্টি হতে পারে। এই কথাগুলো ইম্পর্টেন্ট। সুন্দরভাবে আমরা দেখে নিব। মায়োটিক প্রোফেজ 1 এর কোন ধাপে কাজমা সৃষ্টি হতে পারে? আবার এক কোশ্চেন বারবার দিছি। প্যাকাটিন উপপর্যায়ে কাজমা সৃষ্টি হতে পারে। মায়োসিস কোষ বিভাজনে কোন পর্যায়ে রিকম্বিনেশন সম্পূর্ণ হতে পারে? প্যাকাটিন উপপর্যায়ে রিকম্বিনেশন সম্পূর্ণ হয়। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। সুন্দরভাবে স্টার চিহ্ন দিয়ে আমরা রেখে দেব। কাজমার প্রান্তিকণ কোন ধাপে সম্পূর্ণ হতে পারে? একই কোশ্চেন দেওয়া আছে। তো ডিপ্লোটিনের ক্ষেত্রে হতে পারে। কোটি, কোটি বার চলে আসছিল। ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমাদের পড়তে হবে। নেক্সট আমরা চলে আসি। নেক্সটে কি দেওয়া আছে? প্রাণী কোষের কোন উপপর্যায়ে ক্রোমোজোমগুলো একত্রে একটি ফুলের তোড়ার মতো দেখা দিতে পারে? তো বুকেট সৃষ্টি হয়, লেপ্টোপ্রাইনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। পড়ে আসছি, অলরেডি পড়ে আসছি। যে কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোমগুলো দুটি করে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয়? কোথায় দৃষ্টিগোচর হতে পারে? প্যাকারিন পর্যায়ে দৃষ্টিগোচর হতে পারে। নেক্সট আমরা চলে আসি যে হচ্ছে ডিপ্লয়েড জীব গ্যামেট সৃষ্টিকারী কোষ বিভাজন প্রক্রিয়া কোনটি হতে পারে? মিয়োসিস প্রক্রিয়া সৃষ্টি হতে পারে। ঠিক আছে না? তো ডিপ্লয়েড মানে 2n সংখ্যক সেখানে ক্রোমোজোম বিদ্যমান থাকবে। মায়োসিস একের কোন পর্যায়ে সিনাপসিস সম্পূর্ণ হয়? আবার কোশ্চেন, একই কোশ্চেন দেওয়া আছে যে জাইগোনের ক্ষেত্রে সম্পূর্ণ হতে পারে। এগুলো সুন্দরভাবে তোমরা দেখে নিবা। অলরেডি তোমাদের পড়াই দিছি। এটা হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ কোথায় হচ্ছে মায়োসিস সম্পূর্ণ হয়? প্রথমেই পড়াই দিছি। মাতৃকোষে সম্পূর্ণ হতে পারে। ইম্পর্টেন্ট। তারপরে নার্সিং ভর্তি পরীক্ষা চলে আসো যে কোষ বিভাজনে কোন ধাপে কোচিং ওভার সম্পূর্ণ হতে পারে? কোচিং ওভার সম্পূর্ণ হতে পারে কোথায়? প্যাকেটিং পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। একই কোশ্চেন বারবার হচ্ছে সব ভর্তি পরীক্ষা চলে আসছিল। দুটি নন সিস্টার ক্রোমাটিড কোষ আকৃতি জোড়াস্থলকে কি বলা হয়? কায়াসমা সৃষ্টি হতে পারে, যা এক্স আকৃতির হিসাবে অবস্থান করতে পারে বা ক্রস আকৃতির সৃষ্টি হতে পারে। ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আমরা চলে আসি। নেক্সটে তোমার কি দেওয়া আছে? সকল বোর্ড কোশ্চেন দেওয়া আছে। সকল বোর্ড কোশ্চেন তোমাদের হচ্ছে অলরেডি আমি হচ্ছে আ আ মানে হচ্ছে তোমাদের বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে দিছি। একই কোয়েশ্চেন দেওয়া আছে, একই দেওয়া আছে। তো এই কোয়েশ্চেন গুলো তোমরা দেখে নিবা। এই কোয়েশ্চেন গুলো হচ্ছে মানে তোমাদের বাসার কাছে দেওয়া থাকলো, এসডব্লিউ দেওয়া থাকলো, এগুলো দেখে নিবা। ঠিক আছে না? এগুলো অলরেডি তোমাদের যেকোনো বইয়ে দেওয়া আছে। তোমরা পড়ে নিবা। আর এনসিটিবি বই থেকে বই অনুমোদিত পাঠ্য বই হচ্ছে মানে কতগুলো হচ্ছে প্রশ্ন দেওয়া আছে এখানে। সুন্দরভাবে তোমরা এগুলো সব সলিউশন করে নিবা। একই টপিক, একই টার্ম সুন্দরভাবে পড়লে একদম হয়ে যাবে। ঠিক আছে না? একদম সুন্দরভাবে কভার হয়ে যাবে। ঠিক আছে? তো হচ্ছে শেষ করার আগে আমি হচ্ছে শুধু ভাই তোমার হচ্ছে পড়াটা আরেকবার রিভিশন দিয়ে দিব আমি। এই যে হচ্ছে আ বক্সটা পড়ে বক্সটা পড়ে আমরা হচ্ছে এই অধ্যায়টা আমরা চিরদিনের জন্য বিদায় দিয়ে দেব। তো আ তো আমরা হচ্ছে আমাদের আমরা সুন্দরভাবে আর ৫ টা মিনিট, ঠিক আছে না? সুন্দরভাবে হচ্ছে এটা মনোযোগটা ধরে রাখি।
সুন্দরভাবে ভাইয়াকে ৫টা মিনিট সময় দাও, ভাইয়া একদম তোমাদের শেষ করে দিবে। তো আমরা চলে আসি যে মাইটোসিস এবং হচ্ছে মায়োসিসের মধ্যে এখানে পার্থক্য সুন্দরভাবে দেওয়া আছে। তো আমরা পড়ে নিই। যে হচ্ছে মাইটোসিস হচ্ছে জীবের দেহকোষে সম্পূর্ণ হতে পারে, যার ফলে দেহের বৃদ্ধি এখানে সম্পূর্ণ হয়। আর অপরদিকে মায়োসিস হচ্ছে কি মাতৃকোষে সম্পূর্ণ হতে পারে, যার ফলে গ্যামেট সৃষ্টি হতে পারে। মাতৃকোষে বিভাজিত হয় ২টি আপত্যক সৃষ্টি হয়। আর মায়োসিসের ক্ষেত্রে কয়টি আপত্যক সৃষ্টি হতে পারে? ৪টি আপত্যক সৃষ্টি হয়। ঠিক আছে না? এই বিভাজনে উৎপন্ন আপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। আর অপরদিকে মায়োসিসের ক্ষেত্রে আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকে? অর্ধেক থাকতে পারে। ইম্পর্টেন্ট। মাইটোসিসের মানে হচ্ছে পূর্বে ইন্টারফেস পর্যায় সম্পূর্ণ হয়। আর মায়োসিসের পূর্বে তোমার হচ্ছে ইন্টারফেস পর্যায় সম্পূর্ণ হয়। সেটা ক্ষণস্থায়ী আকারে হতে পারে। মাইটোসিস সমস্ত হোমোলোগাস ক্রোমোজোম আকর্ষণ না থাকার ফলে সিনাপসিস এখানে সম্পূর্ণ হয় না। ফলে বাইভ্যালেন্স সৃষ্টি হতে পারে না। আর অপরদিকে মায়োসিস প্রক্রিয়া তোমার হচ্ছে কি সিনাপসিস এবং বাইভ্যালেন্স সৃষ্টি হয়। ভালো ভালো একটা ইনফরমেশন। কোচিং ওভার এখানে ঘটে না। যার ফলে হচ্ছে জিনের সজ্জা বিন্যাস এখানে সম্পূর্ণ হয় না। অপরদিকে মায়োসিসের বিভিন্ন ধাপে কোর্সিং ওভার সম্পূর্ণ হয়, ফলে জিনের সজ্জা বিন্যাস এখানে পরিবর্তন হতে পারে। মাইটোসিস বিবর্তন এবং যৌনুক্রমের সাথে মাইটোসিসের কোনো সম্পর্ক নেই। আর অপরদিকে হচ্ছে যৌনুক্রম এবং বিবর্তনের সাথে মায়োসিসের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা মানে হচ্ছে আছে। সাধারণত প্রোফেসের ক্রোমোজোম ক্রোমোমিয়া দেখা যায় না। আর অপরদিকে হচ্ছে মায়োসিসের ক্ষেত্রে হচ্ছে ক্রোমোমিয়ার এখানে দেখা যায়। নিউক্লিয়াসের নিউক্লিয়াসের পর্যায়ে মধ্যক দশা হচ্ছে দীর্ঘস্থায়ী। অপরদিকে মায়োসিসের নিউক্লিয়াস পর্যায় মধ্যক দশা হচ্ছে ক্ষণস্থায়ী হতে পারে বা অল্প স্থায়ী হতে পারে। মেটাফেজ সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোম অনুদৈর্ঘ্য এখানে বিভক্ত হয়। আর এখানে মেটাফেজ একে সেন্ট্রোমিয়ার অবিভক্ত থাকতে পারে, অর্থাৎ বিভক্ত হয় না। ডিএনএ রেপ্লিকেশন ইন্টারফেজ দশা সম্পূর্ণ হয়। আর এখানে ডিএনএ রেপ্লিকেশন প্রোফেজ পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। এই কথা কিন্তু ইম্পর্টেন্ট। ডিএনএ রেপ্লিকেশন মাইটোসিস প্রক্রিয়ার ক্ষেত্রে ইন্টারফেসে সম্পূর্ণ হয়। আর মায়োসিস প্রক্রিয়ার ক্ষেত্রে ইন্টারফেসে ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ হয় প্রোফেজ প্রক্রিয়ার ক্ষেত্রে। ইম্পর্টেন্ট, ঠিক আছে না? মাইটোসিস নিউক্লিয়াস এবং হচ্ছে ক্রোমোজোম একবার বিভক্ত হয়। আর অপরদিকে মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম কি হতে পারে? একবার বিভক্ত হতে পারে। হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এবং পলিপ্লয়েড যে কোনো কোষে হতে পারে। আর মায়োসিস শুধুমাত্র হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কোষে সম্পূর্ণ হয়, কখনো হ্যাপ্লয়েড কোষে সম্পূর্ণ হয় না। মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যায় মায়োসিসের সাহায্যে। আর মায়োসিসের সাহায্যে এসব ব্যাখ্যা করা যেতে পারে না। ঠিক আছে না? এগুলা শুধুভাবে পড়ে নেবো আমরা। এগুলো ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, এগুলো মাস্ট টু নো পড়তে হবে। মেডিকেল বলো ভার্সিটির ক্ষেত্রে একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। আগেও বলে আসছি, লাস্টেও তোমাদের বলতেছি। ক্রোমোজোম আমার জিনটা ততটা ইম্পর্টেন্ট না, তাও পড়াই দেবো। যে হচ্ছে ক্রোমোজোম সকল অবস্থায় তাদের অস্তিত্ব বজায় রাখে। আর জিন সকল অবস্থায় তাদের অস্তিত্ব বজায় রাখে। তাছাড়া ক্রোমোজোম দুটি গ্যামেট মিলনে হোমোলোগাস ক্রোমোজোম পুনরায় জোড় সৃষ্টি করতে পারে। আর জিনের ক্ষেত্রে দুটি গ্যামেট মিলনে এলিলিক জিন একসাথে অবস্থান করতে পারে। গ্যামেট গঠনের সময় ক্রোমোজোমের স্বাধীনভাবে সঞ্চালিত হয়। আর অপরদিকে গ্যামেট গঠনের সময় জিনসমূহ একে অপরের প্রভাবহীনভাবে স্বাধীন সঞ্চালিত হতে পারে। জিন হচ্ছে তোমার গ্যামেট সৃষ্টিকালে এলিল জিন ভেঙে পৃথক হয়ে যায়। আর ক্রোমোজোম হচ্ছে গ্যামেট সৃষ্টিকালে হোমোলোগাস ক্রোমোজোম জোড় ভেঙে পৃথক গ্যামেট সৃষ্টি করতে পারে। ক্রোমোজোম ডিপ্লয়েড কোষে হোমোলোগাস ক্রোমোজোম জোড় হিসাবে অবস্থান করতে পারে। আর জিন ডিপ্লয়েড কোষের দুটি অ্যালিলিক জিন জোড়া হিসেবে অবস্থান করতে পারে। এগুলো সুন্দরভাবে তোমরা টুকটাকভাবে মুখস্থ করে নিবা। আর এখান থেকে এতটুকু মনে রাখবা যে পিঁয়াজের ক্রোমোজোম সংখ্যা হতে পারে কতটি? ১৬টি হতে পারে। আর আমরা এখান থেকে কিছু পড়বো না। সারসংক্ষেপ যে দেওয়া আছে এই পার্টটা থেকে একদম সুন্দরভাবে তোমরা পড়ে নিবা। এই যে তোমার এই যে এখানে দেওয়া আছে যে হচ্ছে এই অধ্যায়ে দক্ষতা অর্জনের জন্য যা দেওয়া আছে সুন্দরভাবে অলরেডি তোমাদের পড়াই দিছি। সুন্দরভাবে তোমরা পড়ে নিবা। তাও তোমাদের হচ্ছে পড়াই দিচ্ছি, কষ্ট করে, সমস্যা নেই। আজকে দেখে যাও যে বিভাজনের মাধ্যমে মাতৃকোষ থেকে আপত্য কোষ সৃষ্টি হতে পারে কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে। এই কোষ বিভাজন আবিষ্কার করা হয় হচ্ছে সামুদ্রিক স্যালামান্ডার কোষ থেকে। এবং এই কোষ বিভাজন প্রত্যক্ষভাবে লক্ষ্য করেন ওয়াল্টার ফ্লেমিনিং কত সালে? 1882 সালে। ঠিক আছে না? কোষ বিভাজন ৩ প্রকার হতে পারে: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। মাইটোসিসকে বলা হয় সমীকরণ কোষ বিভাজন। এবং একটি কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং পরবর্তী বিভাজন যে ৩টি পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয় তাই কি বলা হয়? কোষ চক্র বলা হতে পারে। মনে রাখবো আমরা। এই পয়েন্টগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না? একটি জিন প্রোগ্রাম দ্বারা কোষ নিয়ন্ত্রণ হতে পারে। এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কোষ চক্রের অভ্যন্তরীণ প্রভাব হিসেবে কাজ করতে পারে। এবং একটি কোষের বিভাজন সম্পূর্ণ হওয়ার পর থেকে পরবর্তী বিভাজন শুরু হওয়ার আগ পর্যন্তকে বলা হয় ইন্টারফেস প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে না? এবং ইন্টারফেস প্রক্রিয়াকে বলা হয় তোমার কি প্রস্তুতি প্রক্রিয়া বলা হয়। স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম বিন্যস্ত হওয়াকে বলা হয় কি মেটাকাইনেসিস। এবং নিউক্লিয়াস বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এবং সাইটোপ্লাজম বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। ইম্পর্টেন্ট। ক্রোমোজোম মোটা এবং খাটো হওয়ার প্রক্রিয়া বলা হয় কনডেনসেশন। এবং ডিএনএ অণুর যে জটিল জটিল প্রক্রিয়ায় কনডেনসেশন শুরু হয়।
যাকে সুপার কয়েলিং প্রক্রিয়া বলে। ইম্পর্টেন্ট এগুলা যে কোনো টিস্যুর মোট কোষ সংখ্যা এবং মাইটোসিসজাত কোষ সংখ্যার অনুপাতকে বলা হয় মাইটোটিক ইনডেক্স প্রক্রিয়া বলা হয়। আর সিডিকে ফুল ফর্ম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নিয়ন্ত্রণ বিনষ্ট করে এবং অনিয়ন্ত্রিত মাইটোসিস প্রক্রিয়া সম্পূর্ণ ফল করে। আর অনিয়ন্ত্রিত মাইটোসিস প্রক্রিয়ার ফল হচ্ছে টিউমার এবং ক্যান্সার সৃষ্টি হতে পারে। কোষের P53 প্রোটিন ডিফেক্টিভ হলে কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে কি সৃষ্টি হতে পারে? টিউমার এবং ক্যান্সার সৃষ্টি হয়। তারপর হচ্ছে কোষচক্র বিনষ্ট হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অঙ্কোজেন, ঠিক আছে না? মায়োসিস কোষ বিভাজন হচ্ছে ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পেতে পারে। মায়োসিস বিভাজনের প্রসেস একে লেপটিন উপপর্যায়ে ক্রোমোমিয়ার তোমার হচ্ছে কি দৃষ্টিগোচর হতে পারে। ইম্পর্টেন্ট এবং এখানে ডিএনএ কয়েলিং এর ফলে দৃষ্টিগোচর হয়। এই কথাগুলো ইম্পর্টেন্ট ভার্সিটির ক্ষেত্রে। মায়োসিস বিভাজনের প্রসেস একে জাইগোটের উপপর্যায়ে দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে বলা হয় সিনাপসিস এবং প্রতিটি জোড় বাঁধার ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট। ইম্পর্টেন্ট মায়োসিস বিভাজনের প্রসেস একে প্যাকাটির উপপর্যায়ে বাইভ্যালেন্ট দুটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়, ফলে বাইভ্যালেন্টের 4টি ক্রোমাটিড সৃষ্টি হতে পারে। একই ক্রোমোজোমে দুটি সিস্টার ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আর যদি ভিন্ন থাকে তখন সেটাকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড প্রক্রিয়া বলানো হতে পারে। ইম্পর্টেন্ট এবং দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থানে অবস্থান করতে পারে এবং দুটি নন সিস্টার ক্রোমাটিডের সংযুক্ত স্থান ক্রস চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, যাকে কায়াসমা বলা হয়। আজ বহু বচনে বলা হয় কায়াসমাটা। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। ডিরেক্ট কোশ্চেন চলে আসছিল। ক্রসিং ওভারের ফলে মাতৃ এবং পিতৃর ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় ঘটে এবং জিনের পরিবর্তন হতে পারে। তারপরে এখানে 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 দেওয়া আছে মায়োসিস, তাহলে কি মায়োসিস বিভাজনে মেটাফেজ ও ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অবিভক্ত থাকতে পারে, ঠিক আছে না? 25 নম্বরে আমরা চলে আসি। 25 নম্বর থেকে 25 নম্বর এতটুকু বলছে যে হচ্ছে মায়োসিস বিভাজনে অ্যানাফেজ এক, ঠিক আছে না? প্রতি মেরুতে একটি পূর্ণাঙ্গ ক্রোমোজোম পৌঁছায়, ফলে প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় এবং ডিপ্লয়েড এর পরিবর্তে এন সংখ্যা আসতে পারে। ততটা ইম্পর্টেন্ট না, লেস দেন ইম্পর্টেন্ট, অল্প একটু পড়লে হয়ে যাবে, ঠিক আছে না? নেক্সট আমরা চলে আসি। যে ডিপ্লয়েড জীবের মায়োসিসের মাধ্যমে যেমন কোষ সৃষ্টি হতে পারে, এই কথাটা ইম্পর্টেন্ট এখান থেকে। এবং মাইটোসিসের প্রোফেজ পর্যায়ে নিউক্লিয়াসের আকার বড় হয় এবং ক্রোমোজোমগুলো জলবিভাজন করতে পারে, ঠিক আছে না? এই কথাটা এমনিতে মনে রাখবো। এখানে প্রোমেটাফেজ পর্যায়ে শেষের দিকে নিউক্লিওলার এবং নিউক্লিয়ার এনভেলপ এখানে বিলুপ্ত হতে পারে, এই কথাটা ইম্পর্টেন্ট। এবং স্পিন্ডল যন্ত্রের দুই মেরুতে মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? ইকুয়েশনাল অঞ্চল বলানো হতে পারে, ঠিক আছে না? এগুলো সুন্দরভাবে আমরা দেখে নিব। এগুলো হচ্ছে আমরা হচ্ছে রিভিশন দিয়ে দেবো, ঠিক আছে না? এটা রিভিশন দেওয়াটা একদম 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 ভেরি ইম্পর্টেন্ট। রিভিশন দিতে হবে মাস্ট, ঠিক আছে না? ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, ভার্সিটি মেডিকেল ক্ষেত্রে সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ঠিক আছে না? আর হচ্ছে এই হচ্ছে গুলো তোমাদের এইচডব্লিউ দেওয়া থাকলো, সুন্দরভাবে দেখে নিবা। সৃজনশীল তো লাগবে না। রিটেনে কি আসতে পারে, কি না আসতে পারে, তো আমি একটা ক্লাসে সব হচ্ছে তোমাদের দেখাই দেবো, ঠিক আছে না? তো ওভারঅল তোমাদের হাবিব ভাইয়া বা হচ্ছে তোমাদের এই অধ্যায়টা সুন্দরভাবে শেষ করে দিল, ঠিক আছে না? তো তোমাদের হচ্ছে আহ অভিনন্দন সুন্দরভাবে হচ্ছে ক্লাসটা করে নেওয়ার জন্য এবং অধ্যায়টা শেষ করে দেওয়ার জন্য, ঠিক আছে না? যেমনভাবে আমরা চেষ্টা করতেছি ওইরকম করে আমরা চেষ্টা করে যাব। আর হচ্ছে পরিশ্রম করব, ঠিক আছে না? দিন শেষে আমাদের হচ্ছে পরিশ্রম করতে হবে আর প্রচণ্ড পরিমাণে এক্সাম দিতে হবে এবং হচ্ছে পড়াশোনা করতে হবে। তো ভাইয়ের জন্য তোমরা দোয়া করবা আর নিজের শরীরের প্রতি যত্নশীল হবা আর হচ্ছে বাবা মার প্রতি একটু যত্নশীল হবা, পড়াশোনা করবা, ঠিক আছে না? তো দেখা হচ্ছে নতুন কোনো একটা অধ্যায়ে নতুন কোনো পড়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুন্দর থাকবো, স্বাভাবিক থাকবো এবং পড়াশোনার মধ্যে থাকবো, ঠিক আছে না? তো আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা। আমরা পড়াশোনা করব আর সুন্দরভাবে আমরা ভাইয়ার যতটুকু গাইডলাইন আছে ততটুকু আমরা মেনে চলার চেষ্টা করব, ঠিক আছে না? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।